আচ্ছা বর্ষা আপু, অসম্ভবকে সম্ভব করাই তো অনন্ত জলিলের কাজ। অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ। আমার হাজবেন্ড বাসায় আসবে মানে সে আসার আগে আমার সবকিছু রেডি থাকতে হবে। আপনি ভাইয়াকে সম্বোধন করলেন বাবুর আব্বু। আমার খুব ভালো লাগলো শুনে। এরকম কিন্তু পাওয়া যায় না আপু, ইউর ইউনিক। আমার সুন্দরী বউ আপনাদের বোন। ইভেন আমার থালা বাটি এগুলো আমি ধুই যখন আমি রান্না করি। একটা ভালো হাজবেন্ড পাওয়া একটা মেয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। আপনি বিশ্বাস করবেন আপনার হাজবেন্ডকে, বাট পুরোটা দিয়ে না। যে আপনি তার সামনে যতই সেজে গুজে ঐশ্বরিয়া রাই হয়ে থাকার চেষ্টা করেন না কেন, ওনার কাছে তো আপনি ওনার বউ। আই মিন মানে এক্সট্রা কিছু লাগার মতো ওই কেয়ারটা তারা দেয় না। হাজবেন্ড আর সেই আগের যে ভালোবাসা বা আগের যে প্রায়োরিটি দেওয়াটা ছিল সেটা আর দিতে চায় না। আমার হাজবেন্ডকে আমার আরো বেশি ভালো লাগে আগের চাইতে, ইভেন তারও আমার প্রতি। তো আমি চাই প্রত্যেকটা মেয়ের যেন স্বামী এমন ভালো হয়। আচ্ছা মেয়ে বড় করতেছি, মেয়ে তো একটা বার্ডেন। মেয়েকে কোনো ধনী ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিলে মনে হয় মেয়ের লাইফ সেট। যে বড় লোককে বিয়ে করেছে বলে লাইফ সেট হয়ে গেছে, এটা আমি ডিসিশন নিয়েছি, এটা আমার ওয়াদা আল্লাহ তাআলার সাথে। সো আমি এভাবেই আমার জীবনকে আমি চালাচ্ছি। একটু কষ্ট বা দুঃখ এই সময় কেউ ভেঙে পড়বেন না প্লিজ, কারণ মনে করবেন যে এই সময়টা পার হয়ে যাবে, রাত শেষ হলে যেমন সকাল আবার হয়, ঠিক এরকমই হবে। আজকের এপিসোডে আমরা কথা বলেছি অ্যাবাউট ক্যারিয়ার, সেলফ ওয়ার্থ, মাদারহুড and most importantly why financial stability is important for every woman. আমাদের আজকের অতিথি, the very ravishing, the very beautiful and the very honest বর্ষা। আসসালামু আলাইকুম বর্ষা আপু, ওয়েলকাম টু দ্য সিমরা খান পডকাস্ট। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ অনেক আমি ভালো তো আছি। আপনাকে দেখে আরো বেশি ভালো লাগছে আমার। আচ্ছা, আর আমি আপনাকে দেখে মনে হচ্ছে আমি মনে হয় আপনাকে বহু বছর ধরে চিনি। এই ফিলিংটা আপনি দিয়েছেন, কিন্তু আপনি এত মানে কমফোর্টেবলি আমার এখানে এসে বসছেন, কথা বলতেছেন। আই এম ফিলিং সো অনার্ড। ঠিক বিষয়টা এমন নয়, এমনও হতে পারে যে আমি আপনার কাছে এসে আপনাকে আমার অনেক ভালো লাগছে, এই জন্যই আপনি এরকম কমফোর্ট ফিল করছেন। হতে পারে। থ্যাংক ইউ সো মাচ। আপনি আপু, আপনার সাথে তো কথা হলো আমার এই পডকাস্ট রিলেটেড, কিন্তু আপনার সাথে কথা হয়েছে, ফোনে কথা হয়েছে। তো তখন যখন আমি আপনাকে বললাম যে আচ্ছা বর্ষা আপু আপনি আমার পডকাস্টে আসেন, আমরা সন্ধ্যার দিকে শ্যুট করব, তখন আপনি বললেন যে না, আপনি দুপুরে শ্যুট করতে চান, বিকেলের মধ্যে আপনি বাসায় চলে যেতে চান। এটার কারণটা কি? লম্বা কাহিনী। আচ্ছা। এটার কারণটা আসলে মানে বলতে পারেন আমি পুরো একটা পাক্কা একটা ঘরনি, মানে যেটাকে ওই যে বলে না যে একদম হাজবেন্ড বাচ্চা সারাক্ষণ সবার জন্য কি খাবে কি করবে কই গেল, হাজবেন্ড কখন বাসায় ঢুকবে, সামনে থাকতে হবে যেতে হবে, মানে ওই যে আমার মা চাচিরা দাদিরা যেমন করতো না, আমার হাজবেন্ডের সাথে আমি এমনটা পছন্দ করি। আচ্ছা। তো এই জন্য উনি যেহেতু বাসায় আসে বিকেলের মধ্যে চলে আসে, যদি কোনো বাইরে কোনো মিটিং বা ওরকম ইয়া না থাকে, নর্মালি উনি আসর নামাজের আগে পরেই চলে আসে। তো উনি বাসায় আসবেন, উনি খাবে কি খাবে না, আসার আগে তো আমাকে আপু এগুলো রেডি করতে হবে। তো এই জন্য আমি মানে কিচ্ছু বুঝি না, আমার হাজবেন্ড বাসায় আসবে মানে সে আসার আগে আমার সবকিছু রেডি থাকতে হবে, ইভেন আমাকে প্রেজেন্ট থাকতে হবে, কারণ আমি যেভাবে ওনাকে সবকিছু রেডি করে দিব, আই মিন যারা বাসায় যারা আছেন তারা তো ওইভাবে পারবেও না, এবং তারও এটা পছন্দ না। সবচেয়ে বড় কথা আমার হাজবেন্ডের এটা পছন্দ না, সো স্বাভাবিকভাবেই তাকে আমার প্রায়োরিটি দিতে হবে। ওয়াও, মানে আপনার মতন ইউ আর সো সাকসেসফুল। আপনি নিজেও কিন্তু আপনার নিজের একটা আইডেন্টিটি আছে। আজকালকার মেয়েরা কিন্তু চিন্তা করে যে না, হাজবেন্ড আসবো তো গাল ফুলায় বসে থাকবো, হাজবেন্ড এসে আমার রাগ মানাবে। এরকম কিন্তু আমিও থাকি, মানে আমি যে থাকি না তা না, কিন্তু আমারটা একটু অন্যভাবে, মানে আমি তার জন্য রাগ করে থাকলেও তার জন্য সবকিছু রেডি থাকবে, খাবার টাবার রেডি থাকবে, সব থাকবে, কিন্তু আমি অভিমান করে থাকবো। উনি বুঝে যে খাবারটা ম্যাডাম করছে, ওরা বলে যে এই ম্যাডাম কোথায়, ম্যাডাম স্যার রুমে আছে বা এরকম, খাওয়া টাওয়া করবে, বা অনেক সময় খাওয়ার আগেই ডাকে যে আসো একসাথে খাই বা নিয়ে আসে, এরকম বুঝে। তো আর মনে হয় আমরা দুজনই অনেক ভালো, এই জন্য আমরা ভালো আছি আলহামদুলিল্লাহ, এই আন্ডারস্ট্যান্ডিং এর জন্য। জি, যে একজন রাগ করে থাকলে আরেকজনও বলবে যে না, ইগো নিয়ে বসে থাকবো, আমার কি দোষ, আমি কেন রাগ মানাবো। আসলে আন্ডারস্ট্যান্ডিং, রেসপেক্ট, এই দুইটাই কিন্তু একটা ম্যারেজকে টিকিয়ে রাখে। অবশ্যই। আচ্ছা, তো আপনি বললেন যে আপনি রান্না করেন, রাইট? অনেক রান্না বান্না করেন বাসায় হয়তো। তো আপনার কোন রান্না ভাইয়ার খুব পছন্দ? সব 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 রান্না তার পছন্দ, কারণ আমি যদি তাকে আপু একটা করলা ভাজি করে দেই, তার খুব পছন্দ।
মানে তার সাথে যখন আমার পরিচয় অনেক বলেছে অনেক জায়গায়, মানে ওনার কথা যে জীবনে তো এত করলা ভাজি খেলাম, বাট তুমি যেটা করলে এটা এত মজা কেন, অন্যটা তিতে হয় বা দেখতে সুন্দর হয় না, বাট তোমারটা এত মজা কেন। প্লাস আমি যখন মসুর ডাউল রান্না করি, ওনার কথা জীবনে এত ডাউল রান্না খাইছি, বাট এরকম মজা তো না, তুমি কিভাবে করো, এরকম। তো সবই পছন্দ। তো অ্যানসার কি করেন তখন, যে না অন্যদেরটা তুমি খেয়ে মজা বলার তো দরকার নাই, আমারটার মধ্যে তো ভালোবাসা আছে? এটা কিন্তু একটা সত্যি কথা যে আপনার রান্নার জিনিসটা আপু এমন একটা জিনিস, আপনার ওইটার ভিতরে একটা ভালো লাগা কাজ করাইতে হবে। কারণ আপনাকে এটা ফিল করতে হবে যে এই জিনিসটা আমি রান্না করছি আমার নিজেরও ভালো লাগছে, প্লাস যে খাবে যেই খাক না কেন, আপনার ভেতরে যদি একটা সুন্দর একটা অনুভূতিগুলো কাজ না করে তাহলে রান্না কিন্তু ভালো হবে না, এটা কিন্তু সত্যি কথা। জি অবশ্যই। আচ্ছা, মেয়েদের একটা ব্যাপার থাকে যে আপনি বললেন না যে আচ্ছা আপনার হাজবেন্ড আসার আগে আপনি সবকিছু ঠিকঠাক করে রাখতে চান, নিজেকেও হয়তো পরিপাটি করে রাখতে চান, এরকম অনেক মেয়েরাই চিন্তা করে না। অনেক মেয়েরা হয় এরকম যে আমার জন্য সব কিছু করবে, আমি হয়তো কিছু করব না, আমার জন্য সব করুক, মানে হাজবেন্ড সব করবে, হাজবেন্ডই সব করবে, হাজবেন্ডেরই সব দায়িত্ব। এই জিনিসটাকে আপনি বিলিভ করেন? মনে হয় না, রাইট? না, এই জিনিসটা আমি বিশ্বাস করি না। ইভেন আমি ওইটাও বিশ্বাস করি না যে হাজবেন্ড বাসায় আসবে তার জন্য আমি সেজে গুজে পরিপাটি হয়ে থাকবো না। কারণ কি, এটা সত্যি কথা, আমি জানি না আমার হাজবেন্ড কিভাবে নিবে, বাট আমি আমার জীবনের অভিজ্ঞতা থেকে বলতে চাচ্ছি আপু, ইভেন আমি শিওর আমার সাথে লক্ষ মেয়েরা এক হবে, যে আপনার হাজবেন্ড যদি আপনাকে মানে মানে হাজবেন্ড ওয়াইফের সম্পর্কটা এমন যে আপনি তার সামনে যতই সেজে গুজে ঐশ্বরিয়া রাই হয়ে থাকার চেষ্টা করেন না কেন, ওনার কাছে তো আপনি ওনার বউ, মানে এক্সট্রা কিছু লাগার মতো ওই কেয়ারটা তারা দেয় না, এটা কিন্তু সত্যি। বুঝছেন তো, আমি ওরকম করে থাকি না। আমি আমার হাজবেন্ডের সামনে যত নর্মাল নোংরা কাপড় চোপড় বা এটা সেটা, বরং উনি আমাকে উল্টা বলে যে তুমি একটু সুন্দর কাপড় টাপড় পরে থাকো, এটা কেন, উনি তো খুব গোছানো পরিপাটি। আচ্ছা, কিন্তু আমি দূর, আমার ভালো লাগে না, আমার এই যে সুন্দর কাপড়টা দেখো না, অনেক দিন হয়ে গেছে তাও একই পরতে আছে, কারণ কাপড়টা সুন্দর, আরাম। আচ্ছা, হ্যাঁ। তো এটাতে আমি বিশ্বাসী না যে হাজবেন্ডের সামনে সেজে গুজে পরিপাটি হয়ে থাকলে হাজবেন্ডরা এক্সট্রা কেয়ার দিবে বা ভালো লাগাবে, এরকম বিষয় না। আজকাল দেখেন না কত কিছু হচ্ছে। জি জি জি। হ্যাঁ, আবার ওইটাতেও আমি ওইরকম না যে বিশ্বাসী না যে আপনি সব শুধু স্বামীরা করবে, এরকম কিছু না আপু। জি। কারণ স্বামী স্ত্রী তো দুজনকেই আগে আসতে হবে, দুজন মিলেই তো আমাদের একটা সম্পর্ক, সুন্দর একটা জীবন। জি, তো এটা ঠিক বলছেন আপনি। দুজনের পক্ষ থেকেই আসলে আসতে হবে। রিয়েল জিনিসটা, রিয়েল আমি তো রিয়েল যেটা সেটাই দেখাবো। কারণ আমি আপু যদি বাস্তবতা, আপনি কতদিন আমি দেখেন আপনার সেজে থাকবো, স্বামী, কতদিন আপনি আমি- বাবা মার হ্যাঁ। সাথে আপনার বাবা মা আপনাকে বড় করেছে, আপনি বড় হয়েছেন, আপনার ভাই বোন আত্মীয় স্বজন বাবা মা তাদের কাছ থেকে আপনি স্বামীর ঘরে এসেছেন, রাইট? তো এই স্বামী, এই ছেলেটা তো অন্য একটা ঘরের একটা ছেলে, রাইট। তো স্বাভাবিকভাবেই আপনি ওর কাছ থেকে 100%টা পাবেন না, সে আপনাকে পুরোটুকু দিবে না। তো কখনো কোনো কিছু না পড়লে আমরা অনেক সময় কষ্ট লাগে, এটা সত্যি, আমাদের মনটা ভেঙে যায়, খুব স্যাড ফিল করি। তো তখন আসলে ওই সময়টাই আমাদের আসলে ধৈর্য ধরতে হবে, ওই সময়টাই আমাদের বাস্তবতাটা চিন্তা করতে হবে যে আচ্ছা আমি কেন এত কষ্ট পাচ্ছি। যখন বাবা মার ঘরে ছিলাম তখনও তো বাবা মার কোনো কথায়, কোনো আচরণে বা নিজের আপন ভাই বোনের কারণেও তো অনেক সময় অনেক কষ্ট পেয়েছি, বা ওদের থেকেও তো অনেক সময় অনেক কিছু পাইনি। তো ওই জায়গাটা যদি আমি কষ্ট পেয়ে থাকি, তো এই ছেলেটা তো অন্য একটা ঘরে থেকে এসছে, ওর কাছ থেকে আমি 100% কি করে আশা করি? আর আপনি কখনোই 100% আপনি আপনার হাজবেন্ডের থেকে পাবেন না, আপনার জীবন শেষ হয়ে যাবে, আপনি পাবেন না। কারণ আলহামদুলিল্লাহ আমার এই বয়সে আপু, মানে এটা হয়তো আল্লাহ তাআলার রহমত আপনি বলতে পারেন, মানে আমি খুব বাস্তববাদী। ইভেন আমি এটা বিশ্বাস করি যে মানে যা কিছু সব আপনার নিজের, আপনি নিজেকে আপনি, মানে আমি একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, সরি, কিন্তু আমার কাছে মনে হয় যে আপনি আপনাকে যেভাবে রাখতে চান বা রাখতে পারো, বিশেষ করে আমাদের মেয়েরা, আসলে ওইভাবে আমরা পসিবল না আমাদের জন্য। জি, নিজেকে নিজেই ভালো রাখতে হয়। জি অবশ্যই। মেয়েদের একটা জিনিস থাকে কিন্তু, যে সবাইকে খুশি রাখতে চায়, সবাইকে হ্যাপি রাখতে হবে। এর মধ্যে অনেক মেয়েরা নিজেকে হারায় ফেলে। আপনার সাথে কি এরকম হয়েছে? না, এটা করা যাবে না, কারণ আপনাকে আগে টিকে থাকতে হবে। কারণ আপনি যদি এটা সত্যিই ফিল করেন, এটা খুবই ভালো একটা জিনিস যে আপনার ভেতরে সুন্দর সুন্দর জিনিসগুলো কাজ করছে আপনার ফ্যামিলি মেম্বার্সদের জন্য বা আশেপাশের জন্য, আপনি যতটুকু আপনার সামর্থ্য আছে এটুকুতে আপনি করবেন। বাট তার আগে আপনাকেই ভালো থাকতে হবে, সেটা আপনার
শারীরিকের দিক থেকে হোক, সুস্থতার ব্যাপার থাকতে পারে, প্লাস আপনার টাকা পয়সার বিষয়গুলো থাকতে পারে, সব কিছু মিলায়। কারণ আপনি যখন নিজে পরিপূর্ণ হবেন তখন তো আপনি হেঁটে যেতে হবে, আপনাকে একটা জায়গায় হেঁটে যেতে হবে, কথা বলতে হবে, বসতে হবে, বা টাকা পয়সার জিনিসের দিকে যখন আসবো তখনও তো আপনাকে মানে অর্থনৈতিকভাবে আপনাকে হেভি হতে হবে, যে তাহলে তো আপনি অন্যের জন্য ভালো করতে পারবেন। সো স্বাভাবিকভাবেই নিজেরটা আগে। আমি যেটা বলি, এটা আমি নর্মালি কোথাও বলছি কিনা আমি জানি না, বাট এখানে বলছি, সেটা হচ্ছে আপু, আমি যখন জাস্ট শুধু মডেল ছিলাম, মানে আই মিন সিনেমাতে আসার আগে, আমি যদি 20,000 টাকা ইনকাম করতাম, আমি করতাম কি সাথে সাথে আপু আমি 10,000 টাকা ব্যাংকে রেখে দিতাম, এটা আমি জমাতাম। সেভিংস। আর 10,000 টাকা আমি কি করতাম, সাথে সাথে মার্কেট করতাম, বাজার করতাম, গিফট কিনতাম ছোট বাচ্চার জন্য, এটা সেটা করতাম। কারণ আমার কাছে মনে হতো কি যে আচ্ছা আমি যে এই সব টাকা এখন খরচ করে ফেলবো, পরে আমি শেষ হয়ে গেলে তখন কি খাবো, তখন কি করব, এটা আমার তখন থেকেই কাজ করতো। তো আমি ঠিক শুরু থেকে আমি টাকা জমাতাম, কারণ যখনই সবার জন্য সব দিতাম, সবাই খুশি হতো, আমার খুব ভালো লাগতো। ইভেন এখনও বছরে আমি চেষ্টা করি, আপনারা অনেকেই জানেন যে আমি 1-2 বার ওমরা করি প্রতি বছর, আর আমি অ্যাটলিস্ট 2-1 জনকে হলে আমি ট্রাই করি ওমরা করানোর, মানে আমি আমার খরচে। তো ওইটা আমি চাই যে আমার টাকায় করুক, আমার যে জমানো টাকা সেগুলো দিয়ে করি। আমার কাছে মনে হয়, আমি তো অবশ্যই আমার হাজব্যান্ডকে বলতে পারি যে তুমি একটু হেল্প কর বা তুমি একটু বলো, আমি বলি না, কারণ এই অনুষ্ঠানটা তো উনি দেখবেন, উনি জানবেন, আমি বলি না, কারণ আমি চাই যে এটা আমার টাকায় করি। কারণ যার জন্য করব, যে কারণে করব, এই উপরওয়ালা একজন, উনি খুশি হলেই খুশি, আর এটা তো তার খুশির জন্য, এটা তো দুনিয়াতে আর কে খুশি হলো না হলো কি হলো এটা আমার দেখার বিষয় না। তো আলটিমেটলি সিমরা আপু, আপনাকে আগে ভালো হতে হবে, আপনাকে আগে ভালো থাকতে হবে, সব কিছু মিলায় আপনি হচ্ছেন সবার আগে, আপনার প্রায়োরিটিটা সবার আগে, তারপরে সবকিছু। জি আমি জানি না আমার সাথে কথাটা অনেকে পড়বে কিনা, একদম কারেক্ট, বাট আমার এটা মনে হয় এভাবে মেয়েরা চিন্তা করা উচিত। চিন্তা যদি না করে থাকে এখন থেকে চিন্তা করা উচিত, কারণ যে নিজেকে ভালো রাখা, নিজের ফাইন্যান্সিয়াল জিনিসটা দেখা, এবং নিজের, আমার মনে হয় যে এডুকেশন, ফাইন্যান্সিয়াল জিনিস, এগুলো যদি ঠিক থাকে একটা মেয়ের, তার পায়ের নিচের যে মাটি সেটা আবার স্ট্রং দেখেন, থাকে। আপনি যখন পড়াশোনা করছেন বা করেন, আপনি তো একটা সাবজেক্ট নিয়ে আপনি পড়াশোনা করছেন, তাই না? তো একটা মানুষ আপু, সবাই তো সব কিছু জানে না, সবাইকে তো সব কিছু হবে। যেমন আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড স্ট্রং না আমার বোনদের মতো, মানে আমি তো 4 বোন 1 ভাই, সবার বড় আমি। সো তখন তো আমার ফ্যামিলির অবস্থা তো এরকম ছিল না আমাকে যে ভালো জায়গায় পড়াশোনা করাবে বা আমি ওইভাবে মানে হব। তো আমি যেটা করেছি আমার ছোট বোনদের, আমার তো আলহামদুলিল্লাহ আমার বোনরা প্রাইভেট ইউনিভার্সিটির থেকে ওরা বের হয়েছে। আমার ইমিডিয়েট ছোটটা ইংলিশে অনার্স করেছে, তার ছোটটা ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করে বের হলো, আমার ভাইটাও এখন ইংলিশ মিডিয়ামে পড়ছে। তো আমি তো তাদের মধ্যে, আমি তো সেই গ্রামে বড় হয়েছি আপু, সেই সিরাজগঞ্জে যেখানে আমার বেড়ে ওঠা। তো আপনার সব মানুষ যে সব জানবে, সব বুঝবে, বিষয়টা কিন্তু এমনও না। অবশ্যই না, সেটাই। তাও নিজেকে স্ট্রং করতে হবে মেন্টালি, আমার মনে হয় অনেক স্ট্রং থাকা উচিত। আপনাকে শক্ত হতেই হবে, ওই ভেঙে পড়লেই চলবে না, কারণ আপনি ভেঙে পড়লে তো আপনি শেষ, আপনি নিজেকে শেষ করবেন কেন? রাইট আপু, আপনি কিন্তু আমাদের অনেকের জন্যই ইন্সপিরেশন, এবং আজকের পডকাস্টটা যারা দেখবেন বা দেখছেন তাদেরকে আমি এটাই বলবো যে আপুর থেকে অনেক কিছু শেখার আছে, অনেক কিছু শেখার আছে। আমরা কোয়েশ্চেনে এক এক করে যখন কোয়েশ্চেনে যাব, আমার মনে হয় মানুষ অনেক কিছু জানতে পারবে। আচ্ছা, অনেকেই মনে করে যে আচ্ছা মেয়ে বড় করতেছি, মেয়ে তো একটা বার্ডেন, মেয়েকে কোনো ধনী ফ্যামিলিতে বিয়ে দিয়ে দিলে মনে হয় মেয়ের ঝামেলা শেষ। সেট। এটা নিয়ে কিছু বলবেন আপনি? এটা তো বলা খুব টাফ, মুশকিল। কেন বলছি মুশকিল? কারণ বিয়ের পরে ওই সংসারের অবস্থাটা কেমন হবে, অবস্থা মিন্স বড় লোকের সাথে বিয়ে দিলেন বলেই যে সে খুব হ্যাপিলি জীবনযাপন করবে, এটা আপনি কি করে গ্যারান্টি দিতে পারেন? ভালো লাগাটা আপনি মিডল ক্লাসেও হতে পারে, নর্মাল ফ্যামিলিতেও হতে পারে, প্লাস একটা রিচ পরিবারে গেলেও হতে পারে। ইভেন আপনার কপালে দুঃখ থাকলে আপনি যে কোনো জায়গায় এটা হতে পারে। কিন্তু আপনি যত ধনী হন, মিডল ক্লাস হন বা আপনি জাস্ট মাচ পিপল হন, দুঃখকে আপনার পিছু ছাড়বে না, সুখকে আপনার সব জায়গায় সবসময় সুখে থাকবে না। আমি এটা বিশ্বাস করি যে আমার হাতের 5টা আঙ্গুল যেমন আপু সমান না, ঠিক আমার সপ্তাহের 7টা দিন একভাবে যাবে না।
আমি এখন খুব স্যাড, খুব কষ্ট পাচ্ছি, আমার কোনো ঝামেলা চলছে আমার স্বামীর ঘরে বা কারোর সাথে, বাট এটা তো আপু মানে সব সময় থাকবে না, হয়তো সাময়িক, সামনে ভালো আসবে, তখন এত সুন্দর একটা মুহূর্ত আবার আসবে, আপনি সব ভুলে গেছেন যে লাস্ট কয়েকদিন যে এত কান্না করলাম, এত কষ্ট পেলাম, এটা না। কিন্তু আমি না কান্না করি না, আমার জীবনটাও তো এত স্মুথ না, এখনও তো আমি স্ট্রাগল করছি। সেই স্ট্রাগলটা আপনি বিভিন্নভাবেই বলতে পারেন, হয়তো ক্যামেরার সামনে অনেক কিছু এড়িয়ে যাব, বাট যারা বুদ্ধিমান আপনার মতো বা যারা মাশাআল্লাহ যারা বুঝে, তারা বুঝতে পারবে যে একটা মেয়ের জীবনের স্ট্রাগল তো আপু অনেক রকম থাকে, ইভেন আমারও আছে, এখনো আছে। তো আমি বড়লোককে বিয়ে করব বা আমার মেয়েকে আমি কোটিপতির সাথে বিয়ে দিব বলেই যে লাইফ সেট হয়ে যাবে, এমনটা নয়। আপনার লাইফের যদি আমি পিছনের দিকে ফিরে তাকাই, আপনি মডেলিং দিয়ে স্টার্ট জি। করেছিলেন, আপনার লাইফে কিন্তু অনেক স্ট্রাগল ছিল, কিন্তু অবশ্যই। এখন গিয়ে মানুষ আপনাকে বলতে পারে যে হ্যাঁ উনি অনেক ভালো একটা জায়গায় হয়তো বিয়ে হয়েছে ওনার, এর জন্য উনি এত কথা হয়তো বলতে পারতেছে, বিকজ ওনার ভালো জায়গায় বিয়ে হয়েছে, এরকম ওনার বলবে, টাকার ব্যাকআপ আপনার আছে। ভিডিওর নিচে কমেন্টটা আসতে পারে, বলবে যে যে টাকার বড়লোককে ব্যাকআপ আছে। বিয়ে করেছে বলে লাইফ সেট হয়ে গেছে, এটা আসতেই পারে। কিন্তু আপনার যে স্ট্রাগলগুলো ছিল সেগুলো আমাদের অডিয়েন্সকে একটু বলেন, আমার মনে হয় বলা দরকার। ওইটাই তো বললাম যে আমি মনে করি, এটা আমি জানি না আপনার কাছে এই কোশ্চেনটা আছে কিনা, যে আপনি আপনার ক্যারিয়ারে এখন কেমন আছেন বা কেমন করেছেন বা না, career 5 নিয়ে- বছর পরে কি। না। আপু আমার কাছে লাইফের ক্যারিয়ারটা মৃত্যুর আগ পর্যন্ত, সেটাই, গ্যারান্টি নাই, আপনার কালকেরই গ্যারান্টি নাই। হ্যাঁ, সো আমিও তো এখন একটা ক্যারিয়ারের মধ্যে দিয়ে যাচ্ছি আপু। জি। সো আমি যেদিন মরে যাব, পৃথিবী থেকে চলে যাব, সেদিন আমার জীবনের ক্যারিয়ার আমি সহ শেষ হয়ে যাব। জি। তো স্ট্রাগলটা মেইনলি ছিল যে আপনার যে মডেলিং বুঝতে ক্যারিয়ার পেরেছি দিয়ে স্টার্ট আপু, করছেন মিডিয়ার তখন, জীবনটা মিডিয়ার তো জীবনটা, আসলে হ্যাঁ। কি বলবো, যারা আমাদের মতো আছেন, যারা অভিনেত্রী, বিশেষ করে মেয়েরা, তাদের তো আসলে অনেক টাফ একটা জায়গায় এসে মানে নিজেকে শাইন করানো। তো তো সবসময় আমি যেটা বলি যে আসলে মনে হয় আল্লাহ তাআলা আমার কপালটা সবসময় ভালোই রেখেছেন, কারণ আমরা তো একটা জিনিস বিশ্বাস করি, হাদিসে যেটা আছেন, যে আল্লাহ তাআলা আপনাকে সম্পদ, সন্তান, ইভেন টাকা পয়সা দিয়ে আপনাকে পরীক্ষা করবে যে তুমি এটাকে কিভাবে চালাচ্ছ। তো আমার কাছে মনে হয় কি হয়তো উনি জানতেন যে এরকম একটা ভালো ছেলের সাথে আমার বিয়ে হলে বা এরকম হলে আমি এটা ভালো ওয়েতে কাটাবো বা চলবো, ইভেন আমি সেটাই করছি। এটা কিছু না কিছু দেখতে পান অনেকেই, অনেক কিছু আমি বলি না। তো বিষয়গুলো এমন, তো তখনও তো অনেক স্ট্রাগল ছিল, মানে এমনও ছিল যে যেহেতু আমি র্যাম্প মডেল করেছি, মানে রাজশাহীতে গিয়েছি আপু, রাজশাহী ইউনিভার্সিটিতে একটা শো ছিল, বুঝেন তো, বাসে করে নিয়ে গেছে, সরি বাসে না, মাইক্রোতে, হাইস্ট গাড়িগুলো যাচ্ছে, 10-12 জন, 15-16 জনও যাওয়া যায় বড় মাইক্রোগুলোতে। তো ওইভাবে তখন আমার হাজব্যান্ডের সাথে আমার পরিচয় না, তখন আমি র্যাম্প মডেল, জাস্ট মডেল, এই ড্রেস ট্রেসের ফটোশ্যুটগুলো করি। তো কন্ট্যাক্ট ছিল যে ঠিক আছে যাওয়া আসবে, 10,000 টাকা দিবে। আপু ট্রাস্ট মি, আমাকে 1 টাকাও পরে ওই কোরিওগ্রাফার আপুটা দেয়নি। ইভেন এখন তো দেখি তাদের লাইফ স্টাইল কেমন আছে বা কি নাকি, বাট তার মানে তার ওইটা দেখেই যে আমি এখন হ্যাপি তা না, এটা আমি মিথ্যা বলছিও না, কারণ এমনভাবে আমি আপনার সাথে সেখানে কথা বলছি, মানে আমি চাই না যে আমি এমনি নর্মালি আমি ফেক কোনো কিছু বলিও না। আমাকে এখন টাকাই দেয় না, অনেক ঘোরাতো, মেসেজ দিতাম আপু টাকাটা, না না কিসের টাকা দিব, টাকা তো পাইনি, টাকা পাইলে জানাবো, এখনও দেয়নি। আমি শিওর রাজশাহী ইউনিভার্সিটিতে যে আমরা র্যাম্প মডেলটা শো করেছিলাম, যে কোরিওগ্রাফার ছিল ও এটা দেখলেও বুঝবে যে বর্ষাকার নামটা বলছে। তো এরকম ছিল, প্লাস আরো তো বিষয় থাকে যেগুলো বলাও যায় না। মানুষের হক মেরে কেউ কখনো ভালো থাকতে পারে না, রাইট। আর একটা জিনিস আমি বিলিভ করি আপু, যে ভালো মানুষ না তার সাথে আল্লাহ ভালোই করে। এটাই তো আপনাকে বললাম, আপনাকে তো পরীক্ষা করেন উনি সবকিছু দিয়ে। সো আপনি ভালো আছেন, আপনার হতে পারে আপনার আশেপাশে মজার আরেকটা বিষয়, এটাও আমি কখনো কোথাও বলিনি, সেটা হচ্ছে সিমরা আপু, আমার হাজবেন্ড তো নর্মালি যখন বিদেশে যান, উনি নর্মালি আমাকে রেখে জানি না, কারণ উনি তো বিদেশ যান বিজনেস পারপাসে। তো আপনি তো জানেন আমি নিজেও ওনার সাথে কাজ করি, তো খুব একটা উনি রেখে যান না। মানে যদি কখনো দুই একবার যে কোনো কারণে আছে না যে ইনস্ট্যান্ট ডিসিশন নিতে হচ্ছে, উনি যাচ্ছে বেটা বা আমি যেতে চাইনি 2-1 বার, তখন আমি কি করতাম জানেন, ইভেন এখনও গ্রাম থেকে নানি দাদির সাথে আশেপাশের যে কিছু জাস্ট নর্মাল মানুষগুলো আছে যারা একটু ভালো খেতে পারেন না, বা একটা আমি তাদের সহ 10-12 জন একসাথে আমার বাসায় নিয়ে আসি, জানেন, নিয়ে এসে কি করি, এই 2-3 দিন খুব সুন্দর মজার মজার নিজে রান্না করব, খাবো, বড় বড় মাছ নিয়ে আসবো, এটা সেটা করব, মানে
ওদেরকে খাওয়াই বসে থেকে। ওই যে গ্রামে এটাকে তামিল কি বলে আপু, যে তালিম দেয়, তালিম দিয়ে যে যে ইসলাম মানে গ্রামের ভাষা বলছে সিরাজগঞ্জে, ইসলামিক কথাগুলো যে বলে, ইসলামিক যে হ্যাঁ এই ইসলামিক কথাগুলো যে বলে, ওদেরকে নিয়ে এসে আমার নানি দাদির সাথে আমি 10-12 জনের বাসায় নিয়ে এসে এই 3-4 দিন রাখতাম, খাইতাম, এটা সেটা করতাম, কথা শুনতাম। ঠিক বাবুর আব্বু আসার 1-2 দিন আগে আমি ওনাদেরকে আবার গিফট কিনে টিনে পাঠাই দিতাম। আর অন্য আমার জায়গায় হলে মিডিয়ার যে কি করতো, ক্লাবিং বা এটা সেটা বা এটা সেটা করতো, এরকম না। সো আমার সাথে আপনার যেটা ভালো লাগে আমার এটা ভালো লাগে। আপনার একটা কথা আমার খুব ভালো লাগলো, আপনি ভাইয়াকে সম্বোধন করলেন বাবুর আব্বু। আমার খুব ভালো লাগলো শুনে, এরকম কিন্তু পাওয়া যায় না আপু, ইউর ইউনিক। আচ্ছা, আমরা সবাই জানি ভাইয়া অনন্ত জলিল উনি অনেক ভালো একজন মানুষ, অনেক অনেস্ট, আমার কাছে অনেক অনেস্ট একজন ভালো একজন মানুষ মনে হয়। নাই যে আমার হাজবেন্ড জি, এটা কেউ সন্দেহ করে না, বাংলাদেশে সবাই জানে এটা। আমি বলবো যে একটা ভালো হাজবেন্ড পাওয়া একটা মেয়ের জন্য অনেক ইম্পর্টেন্ট। তো আপনার লাইফে আপনি কিন্তু ওনাকে পেয়েছেন বলে উনি আপনাকে কিন্তু অনেক দিকে সাপোর্ট করেছে। যেমন আপনাকে বিজনেসের সাথে ইনভলভ করেন, উনি আপনাকে টাকা পয়সার ব্যাপারে কিন্তু সাথে রেখেছে, হ্যাঁ, অ্যান্ড উনি সবসময় আপনাকে সাপোর্ট করে যায়, আপনি যেটাই করেন সেটাতে উনি সাপোর্ট করেন। সো আপনার কি মনে হয় যে এরকম মানে হাজবেন্ড পাওয়াটা কতটুকু ইম্পর্টেন্ট, যে সাপোর্টিভ হাজবেন্ড সাপোর্ট করা, এটা কতটুকু ইম্পর্টেন্ট একটা মেয়ের জন্য? একটা মেয়ে তো মানে হুট করেই তো আমি এরকম বড় অবস্থায় থাকবো না। বড় মিন্স মানে আমার বয়সের দিক থেকে আমাকে তো ছোট থেকে যেমন বড় হতে হবে, সময় লাগবে, বছর লাগবে। তো শুধু স্বামী না আপু, আমার কাছে মনে হয় যে পরিবারের কাছ থেকেও আপনাকে সাপোর্ট দরকার। হ্যাঁ, কারণ আপনার ভেতরের যে যোগ্যতাগুলো আছে, গুণগুলো আছে, সেটা আপনি কিন্তু ভালো জানেন। আপনি চাচ্ছেন যে আমি এটা করতে চাই বা এটা হতে চাই, আপনার বাবা মা হয়তো এটা চাচ্ছে না, যে না এটা করো না, এটা আজকাল আমাদের সমাজে বা এখানে ভালো দেখায় না, ওইটা করো। বাট আপনি জানেন যে না, আমি তো ওইটাই ভালো করতে পারবো, আমি ভালো হয়ে চলবো, করবো, বাট কেন করতে পারবো না। তো ওখান থেকে আসলে এটা মানে আমি ফিল করি যে হয়ে আসা উচিত বাবা মার কাছ থেকে সাপোর্টটা। বাবা মা অনেক সময় সাপোর্ট দেয়, অনেক সময় দেয়, অনেক সময় দেয় না। সবাই যে দেয় না তা না, আবার অনেকেই আছে যে দেয়। যেমন আমাকেই তো মডেলিং করতে দিতে চায়নি আমার বাবা মা, তারাও তো আমাকে যে মডেলিং করতে দিবে তারা তো সাপোর্ট করেনি। আমি বলছি না আমি করবোই, কেন না, আমার এটা ইচ্ছা যে আমার বিলবোর্ড থাকবে, অনেক রাস্তায় আমি দেখবো। অফকোর্স আপনাকে হাজবেন্ডের সাপোর্ট পেতেই হবে, কারণ শুধু টাকা পয়সার জন্যই যে হাজবেন্ড আপনাকে সাপোর্ট দেবে এমন না। এমনও হতে পারে, দেখেন আমরা যখন মেয়েরা বাইরে থেকে বাসায় আসি একটু দেরি করে, তখন সরাসরি এসে ম্যাক্সিমাম মেয়েদেরকে এটাই শুনতে হয় যে এত দেরি করে আসলা কেন, কেন এত দেরি হলো, কোথায় ছিলা। বাট এটা কিন্তু আমাদের সচরাচর কেউ জিজ্ঞেস করে না যে আচ্ছা রাস্তায় কোনো প্রবলেম হয়নি তো, কেন দেরি হলো, ঠিক আছো, মানে ঠিকঠাক ছিল, কেন যে এই করলো। মানে আছে না যে সুন্দর হইতে যে তাকে না, আমাদের একটা সেটা আমি কারোর বউ হই বা ঘরের বাবা মার কাছে মেয়ে হই, মানে একটা ধমকের সুরেই বিষয়গুলো আসে। তো সাপোর্টটা আপু সব দিক থেকে আসলে হওয়া উচিত। আর অবশ্যই লাইফ পার্টনার যিনি একজন স্বামী, মানে তার আসলে সাপোর্ট ছাড়া আসলে আপনি মানে আপনাকে টিকে থাকাটা আসলে খুবই কষ্টের। আচ্ছা, তাহলে আমরা তো হাজবেন্ডদেরকে নিয়ে অনেক কথাই বললাম যে হাজবেন্ড সাপোর্টিভ হবে, হাজবেন্ডদেরকে একদম গাছে উঠিয়ে ফেলছি, হ্যাঁ, তো এখন বলেন তো হাজবেন্ডদেরকে কেন গাছে উঠাইতে হবে? এইটাই কথা, গাছে ওঠানোর জিনিসও তারা একদমই না, একদম না। কারণ আপনি বিশ্বাস করবেন আপনার হাজবেন্ডকে, বাট পুরোটা দিয়ে না, পুরোটা দিয়ে না। কারণ মানে আমার সাথে এটা হয় না, বাট এটা বাস্তবতা। ইভেন আমি জানি না আপনার সাথে হয়েছে কিনা বা কারোর সাথে হয় কিনা, আপনি সারা বছর সুন্দর মতো হাজবেন্ডকে মজার মজার খাবার রান্না করে খাওয়াচ্ছেন, খুব সুন্দর আছেন আপনি, একদিন একটু খারাপ রান্না করে দেখেন হাজবেন্ড খায় কিনা, বলবে কে ভালো হয়নি, কি রান্না করছো, সরাই দেয়। তো হাজবেন্ডের গাছে উঠানো যাবে না, পুরোটা দিয়ে পুরোটা দেওয়া যাবে না। হ্যাঁ, এক্স্যাক্টলি, মাঝে মাঝে একটু নিজের জিনিসটা টেনে ধরতে হবে, হ্যাঁ, না ধরলে আসলে হয় না, এটা ঠিক। কারণ ভালোবাসা থাকলে ওরাও বুঝবে যে না, ওরও তো মন রক্ষা করা দরকার, ভালোবাসা তো থাকবেই, ভালোবাসা থাকবে, সম্মান থাকবে, সব থাকবে, যত্ন থাকবে, কিন্তু পুরোটা দিয়ে না। এটা আমি মাস্ট বলবো, পুরোটা দিয়ে না। সবাই ট্রিকটা শিখে নেন, আপু বলতেছে। হ্যাঁ, অ্যান্ড আচ্ছা, মেয়েরা যদি একটা ছেলেকে ধরেন বিয়ে করবে, আমরা যারা ইয়াং অডিয়েন্স যারা আপনার কথা শুনছে, একটা ছেলের মধ্যে কি কি কোয়ালিটিস থাকা উচিত মেয়েটা দেখে সেটা ডিসাইড করতে পারে? অফকোর্স একজন মানুষ, মানে ভালো একটা মানুষ, ইভেন তার আপু ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডটা দেখতেই হবে, মাস্ট। সো ওই যে একটা কথা শুনে বড় হয়েছি না যে ব্যবহার বংশের পরিচয়, এই কথাটা অনেক দামি।
তো এটা ট্রু, মানে স্বাভাবিকভাবে আপনার ছেলের ভালো দেখতে হলে তো তার বংশও খুঁজতে হবে, তো এটা মাস্ট। আর আমার কাছে মনে হয় যে ভালো মনের মানুষ, আর সবাই তো আসলে মানুষকে রিড করতে পারে না, কেউ যদি একটু কাউকে রিড করতে পারতো বিয়ের আগে, যদি 2-1 দিন একটু কথা বলার সুযোগ থাকে, তাও মনে হয় যে বোঝা উচিত যে এই ছেলেটা আসলে কেমন বা কি নাকি। মানুষের চলাফেরা দেখলে কিন্তু বোঝা যায়। তো ভালো মানুষটাই তো সবকিছু আপনাকে ভালো রাখবে। রাইট। আচ্ছা আপু, আপনি কি মনে করেন যে একটা ওয়াইফের রেসপন্সিবিলিটি হাজব্যান্ডের সাথে 50-50 ভাগ করে নেওয়া উচিত? যেমন আজকাল অনেক মেয়েরা মনে করে যে আমার হাজব্যান্ড এসে বাইরে কাজ করে আসছি আমরা দুইজনই, এখন বাসায় এসে সেও রান্নাতে হেল্প করবে, আমিও বাসার অন্য অন্য কাজে হেল্প করব। সো এই জিনিসটা কি থাকা উচিত? কারণ এখন তো দুইজনই কাজ করে বাইরে। এটা নেসেসারি না, আই থিঙ্ক 50-50 হতে না, হবে না। বিশেষ করে বাসার কাজের জন্য, কারণ ছেলেরা তো বাসার কাজের জন্য আমাদের আমার কাছে মনে হয় যে না। আবার আরেক দিক থেকে যদি বলতে পারি, জামাই যদি বউরে একটু ভালোবাসে তাহলে তো তার উচিত যে বাসায় লোক রাখা, যে আমার ওয়াইফের একটু হেল্প করবে, সাথে থাকবে, কারণ সেও তো কাজ করে আসছে। তো ওর সাথে আমি যেহেতু করতে পারছি না, তো তার কষ্টটা একটু বোঝা উচিত, সাথে একজন কেউ থাকা। আর সবকিছু কারণ কিছু কিছু জায়গায় তো হাজবেন্ডকে আপনার হাজবেন্ডের জায়গায় দিয়ে রাখতে হবে। সো অফিস থেকে, কারণ আমরা দুজনও তো একসাথে অনেক সময় অফিস থেকে আসি, বাইরে থেকে আসি, আমি তখন কি করি, যদি নামাজের সময় হয় আপু, আমি জাস্ট নামাজটা পড়ে না আমি রান্নার রুমে ঢুকে যাই। আমার হাজবেন্ডের আপনি অনেক ইন্টারভিউজ দেখবেন, উনি এটা বলে যে সরাসরি আসবে, দুজন একসাথে আসে, ও এসেই সরাসরি রান্নার রুমে চলে যায়, ও রান্না করতে থাকে, রেডি করতে থাকে, সেটা করতে থাকে। আবার হয়তো অনেকেই বলবে যে তোমার বাসায় তো অনেক কাজের লোক আছে, বাকি কাজগুলো তো তারা করে দেয়। আপনি কি বিলিভ করবেন আমি বাসায় যে ঘরও মুছি? ট্রু আপু, আমি বাসায় ঘরও মুছি, ইভেন আমার থালা বাটি এগুলো আমি ধুই যখন আমি রান্না করি, ওদের সাথে আমি সব করি, মোছামুছি করি রান্নার রুমে। এটা আমার বাসায় গেলে ওদের সাথে কথা না বললে আপনি এটা বিশ্বাস করবেন না। না, আমি বিশ্বাস করতেছি। তো এটা নেসেসারি না যে হাজবেন্ড এসে কাজ করবে। আচ্ছা, দ্যাটস নাইস অফ ইউ। না, এটা অবশ্যই। আপনি বাসার যে কাজগুলো করেন এর জন্য আপনি ফিট আছেন। হ্যাঁ, অনেকে এইগুলো করতে চায় না, বসে থাকতে, আর আমাদের হচ্ছে এখন মোবাইল হাতে, এই স্ক্রল করতে 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 কখন যে সময় চলে যায়, আসল কাজগুলোই করা হয়, রাইট। পরে দোষ হয় জামাইয়ের। আচ্ছা, তো অনেকেই বলে যে বাচ্চা কাচ্চা হয়ে গেলে হাজব্যান্ড ওয়াইফের মধ্যে হাজব্যান্ড আর সে আগের যে ভালোবাসা বা আগের যে প্রায়োরিটি দেওয়াটা ছিল সেটা আর দিতে চায় না ওয়াইফকে। আপনার কাছে কি মনে হয়, আপনার মধ্যে এরকম হয়েছে? আমার কাছে জাস্ট এখন, মানে আজকে পর্যন্ত যেটা মনে হয়, আমার হাজবেন্ডকে আমার আরো বেশি ভালো লাগে আগের চাইতে, মানে যত দিন যাচ্ছে তার প্রতি মায়া, তার প্রতি মানে ভালোবাসাটা, মানে আমার সরি, মানে আমার একটু ইমোশনাল হয়ে যাচ্ছি, কারণ আমি যেমন, আপনি তো আমাকে জিজ্ঞেস করেছেন, ইভেন তারও আমার প্রতি। তো আমি চাই প্রত্যেকটা মেয়ের যেন স্বামী এমন ভালো হয়। সো এটা তো আমি বিশ্বাস করি না যে বাচ্চা হয়ে গেলে, এটা অনেক মেয়েদের আপু কমপ্লেন যে বাচ্চা হয়ে গেছে, বউ একটু মোটা হয়ে গেছে, ছেলের আগের মতো প্রায়োরিটি দেয় না বা ভালোবাসে না। কিন্তু আমিও তো একটা মেয়ে, আমার স্বামীও তো একটা ছেলে। তো আমার তো মনে হচ্ছে আমাদের রিলেশনশিপটা, আন্ডারস্ট্যান্ডিংটা আরও মানে অনেক রেসপেক্টের জায়গাটা আরও অনেক বেড়ে যাচ্ছে। সো আমার কাছে মনে হয় যে ভাইয়ারা আছেন, এরা উচিত ওয়াইফকে একটু যত্ন করা, ভালোবাসা, কারণ আলটিমেটলি আপনি একটা বিপদে পড়ে দেখেন, আপনার ওয়াইফ আপনার সামনে আগে এসে যাবে। যতই মারামারি কাটাকাটি করেন, ঝগড়া থাকুক বা যাই করুক, ওইটা কিন্তু ভুলে যায়। বাট আপনি যাদের জন্য বা যে কারণে আপনি আপনার ওয়াইফকে ছোট করে কথা বলবেন বা বাইরে দিয়ে ঘুরে আসবেন, মেয়েরা সুন্দর, আজকাল কত কিছু দেখেন না যে বের হচ্ছে, যে বউ রেখে অন্য জায়গায় বা এটা না সেটা না। তো এটা আসলে উচিত না। আপনি একটা বিপদে পড়ে দেখেন, ওই মেয়ে কিন্তু আসবে না, আপনার বউ কিন্তু পুরোটা দিয়ে নিজের গহনা বিক্রি করেও কিন্তু স্বামীর কাছে যাবে। তো মানে আমি কষ্টটা এই জন্য লাগলো আমার সব মানুষের জন্য, যে এই সমস্ত মেয়েরা এই ধরনের কষ্টগুলো পাচ্ছে, যে স্বামীরা বাচ্চা হওয়ার পর এগুলো দেখে না, কেয়ার করে না। আপনি ভালোবাসেন দেখেই তো আপনার চোখে পানি চলে আসে না, সেটাই হচ্ছে মেইন।
কয়জন ওয়াইফ হাজবেন্ডের কথা মনে করে চোখে পানি আনতে পারে, বা কয়জন হাজবেন্ড এভাবে চিন্তা করতে পারে? আই এম শিওর ভাইয়াও সেম ভাবে চিন্তা করবে আপনার কথা না বললে। ওইটাই তো বললাম যে উনি এখনো আমাকে বলে যে আমার কাছে মনে হয় যে সেই যে তোমাকে প্রথম যেদিন দেখছি এখন পর্যন্ত মানে তোমার প্রতি আমার ভালো লাগা কমেনি, বরং আরো বাড়ে। এটা হয়তো এই যে বাচ্চাদের জন্যই যে ও তো আমার সন্তানদেরকে টেক কেয়ার করে রাখে, কত মজার মজার খাবার রান্না করে দেখে, বা বাবারা তো এত বাচ্চাদের শাসন করে না, আসলেই তারা অনেক কিছু আশকারা দেয় আমরা বলি। তো মারা তো এটা দেয় না, মারা তো সারাদিন সাথে থাকে, মারা বকাও বেশি দেয় আবার মায়েদের ইয়াটাও বেশি। তো এটা হয়তো আমার হাজবেন্ড ফিল করে। আপনি রেসপন্সিবিলিটি নিয়েছেন বাসার, আপনি যত কিছু করেন সবকিছু তো দেখে উনি, যে আপনার হাতে আপনার মুঠোয় কিন্তু পুরো সংসারটা। কারণ আপু উনি আমাকে অনেক ভালোবাসে, এটা আমার বলতে তো সমস্যা নেই। জি, কারণ আমার হাজবেন্ডকে আমি মানুষের সামনে সমাজের সামনে আমি অবশ্যই আমি এটা বড় করে ধরবো, না মাশাআল্লাহ, এটা উচিত। কারণ আমি তো তার সম্মানে আপু আমি সম্মানিত, আমার সম্মানে উনি সম্মানিত, তো দুজন দুজনকে ছাড়া তো না। জি অবশ্যই। আর আপনার ছেলেরা, আপনার 2 ছেলে আছে, ওরা কিন্তু দেখছে যে আমার বাবা মার মধ্যে ভালোবাসা আছে, আমার বাবা মা এখন একজন আরেকজনের জন্য ফিল করে। এটা কিন্তু প্যারেন্টিং এর অনেক ইম্পর্টেন্ট একটা অ্যাসপেক্ট, কারণ ওরা তখন তাদের যখন জীবনসঙ্গী হবে ওরা ওই ধরনের সম্পর্কই রাখার চেষ্টা করবে যেটা ওর বাবা মার মধ্যে দেখেছে। সো ছেলেমেয়েরা কিন্তু ছোটবেলায় বাবা মাকে তার মিরর হিসেবে দেখে। জি। তো না অনেকেই মনে করে আপু আপনি যে কথাগুলো বললেন বা আপনি যেই ডেপথে কথা বললেন যে হাজব্যান্ড ওয়াইফের রিলেশন কেমন হওয়া উচিত, সেলিব্রিটিদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে ডিভোর্সটা অনেক হাই, এটা কিন্তু একটা সবার মধ্যে কমন, যে মিডিয়া লাইনে যারা আছে তাদের মধ্যে ডিভোর্স রেট অনেক হাই। সো আপনি কি মনে করেন যে হাজব্যান্ড ওয়াইফের জিনিসটা কি সেলিব্রিটি বা মিডিয়া দিয়ে বিচার করা উচিত, নাকি আসলে ওদের মধ্যেই সমস্যা থাকে? এটা মানুষ তো মানুষ সবার vary আগে করে। আপনি বিচার করবেন মানুষ দিয়ে। সেলিব্রিটিরাও মানুষ, হ্যাঁ সবাই মানুষ। রাইট। আমাদের সবার আগে আমাদের পরিচয় হচ্ছে আমরা সবাই মানুষ, আর তারপরে হচ্ছে সম্মান। আমি সবসময় এই কথাটা বলি আপু যে মানুষের জীবনে সবচাইতে দামি সম্পদ হচ্ছে তার সম্মান, মান সম্মান, এটা। আর সেলিব্রিটিদেরকে চিনে বলেই তাদের ডিভোর্সটা হাইলাইট হয়, তাদের ব্রেকআপটা হাইলাইট হয়, কিন্তু যাদেরকে চিনেন না বা চিনে না জানে না আমরা কেউ জানি না, সেখানে কি ডিভোর্স হচ্ছে না? সেখানে তাহলে আমাদের শুধু সেলিব্রিটিদের কেন দোষ হবে, কেন এটা বলবে? কারণ সেলিব্রিটিরাও তো মানুষ, বরং আমাদের লাইফটা আমরা আরও বেশি অনেক কিছু কনসিডার করি। কারণ আমাদের ওই যে বললাম সম্মানের জন্য কিছু হলেই মিডিয়া আসবে, পেপারে আসবে, সবাই আমাকে খারাপ বলবে, বকা দিবে। আর এখন এত ইজি আপু এই 2026-এর যুগে এসে যে আপনি এই যে আমার কি না কি আপনি সব এই মোবাইলে বসে এখন সবাই দেখে নিচ্ছে। এটা কি এত ইজি ছিল কোনো এক সময়? সিনেমা হলে গিয়ে সিনেমা দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না, বিটিভিতে সাদা কালো ছবি ছাড়া কোনো উপায় ছিল না। আর এখন আপনি কোন গ্রামে বসে আছেন, আপনার মোবাইল দিয়ে আপনি টম ক্রুজের সিনেমাও দেখে নিতে পারবেন, শাকিরার ডান্সও আপনি দেখতে পাচ্ছেন, এত ইজি। তো সেলিব্রিটিরাও যা নর্মাল মানুষের জীবনে, কেন আপু মানুষের দুঃখ, মানুষের কান্না, মানুষের সুখ সেম। আমি এটা অনেক কিছু মিলাই দেখি, যখন আমার কাছে এসে অনেক মানুষ বলে বাইরের লোকজন, তখন আমি চিন্তা করি আচ্ছা এটা তো আমার সাথেও হয়, আমিও তো করি, আমিও তো এই জিনিসটা সেম ফিল করি। বা আমার কাছের যে 2-1 বন্ধু বান্ধব আছে ওরাও যখন শেয়ার করে তখন আমি ওদেরকে বুঝতে দেই না, বাট আমি তখন নিজের সাথে চিন্তা করি আচ্ছা ওয়েট, তার মানে আমি তখন স্যাড ছিলাম বা এটা ছিলাম, দ্যাট মিনস এটা সবার সাথে, শুধু আমার সাথে না। কারণ আপু প্রত্যেকটা মানুষের জীবনের দুঃখ কষ্ট কান্না হাসি এক। আপনি অনেক সময় আপনার প্রোগ্রামগুলো আপনি যখন কমেন্টগুলো পড়বেন আপনি দেখেন আপনার মনের কথাগুলো বলতেছে, এটা হচ্ছে। তো এটা শুধু সেলিব্রিটিরাই যে আলাদা বা এরকম না। আমি যখন ছোট ছিলাম তখন আমাদের যে বেবি নাজনীন ম্যাম আছেন সিঙ্গার, ওনার একটা ইন্টারভিউ দেখেছিলাম আপু, উনি বলছিল যে আমার শুটকি ভর্তা খুব পছন্দ। তখন আল্লাহ উনিও শুটকি ভর্তা খায়, শুটকি ভর্তা তো আমারও খুব পছন্দ। আজকে আমি এটা আপনার কাছে এসে কথাটা বলছি, তো এটাই তো, আমিও তো মানুষ, আমারও কান আছে চোখ আছে, আমি একই জিনিস করি, একই জিনিস খাই, বাসায় আমিও মরিচ দিয়ে ভাত খাচ্ছি, আমিও ফ্লোরে বসে খাই, আমিও নর্মালভাবে চলি, আমারও যে রান্না বান্না যেভাবে আমি করি এটা যদি কেউ দেখে, কালকেও আমি ইলিশ মাছ নিজে কাটছি, নিজে ধুয়ে টুয়ে নিজে লাউ কিনে নিয়ে এসে রান্না করে খেলাম, আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছিল। তো এটা আলাদা কিছু না, এটা মনে হয় যে সেলিব্রিটিরা জি আলাদা, না না কোনো চাঁদ থেকে আসেনি, একই মানুষ আমরা। জি জি অবশ্যই। আচ্ছা আপু আপনাকে অনেকেই চিন্তা করতে পারে যে আপনার অর্জন,
যে আপনি যে এই পর্যন্ত আসছেন, আপনার কাছে আপনার বেস্ট অর্জনটা কি? আমার কাছে মনে হয় যে ওই যে শুরুতেই বললাম যে আমি তো এখনো ক্যারিয়ারের মধ্যে দিয়েই যাচ্ছি, যেদিন মরে যাব সেদিন শেষ হবে সবকিছু আমার চলে যাওয়ার সাথে সাথে। তো অর্জনটা আপু আমার কাছে বাচ্চাটা হওয়ার পরে যেটা ফিল হয় যে আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমার ঘরে 2টা কলিজার টুকরা দিয়েছে, আমার 2টা ছেলে আরিজান আবরার। আর আমার কাছে মনে হয় যে ওদেরকে যেদিন আমি আল্লাহ তাআলা যদি আমাকে বাঁচিয়ে রাখেন, আমি যেদিন ওদের সুন্দর একটা জীবন দিতে পারবো, আই মিন খুব সুন্দর তাদের পড়াশোনা শেষ হবে, তারপরে ভালো একটা মেয়ে দেখে তাদেরকে বিয়ে দিতে পারবো, তারপরে যেন আমি পৃথিবী থেকে চলে যাই। আর নাতিটা দিয়ে যদি দেখতে পাই, এটা আল্লাহ তাআলার দিক থেকে এটা আমার কাছে হবে বোনাস হিসাবে, বাট অতদিন বাঁচতে চাই না, কারণ যত বাঁচবো তত প্রবলেম। তো লাইফের অর্জনটা আসলে আপু এখনো পর্যন্ত হয়নি, কারণ আমার সাথে হিসাবটা অন্যদের সাথে মিলবে না। আমার অর্জনটা সেই দিনই হবে আমার কাছে মনে হয় যেদিন আমি আমার বাচ্চাদেরকে সুন্দর একটা জায়গায় আমি দেখতে পারবো। জি, সব মাদেরই একই আপু, সব জি। মাদেরই একই। তো আমি তো আপু প্যারেন্টিং নিয়ে অনেক কন্টেন্ট করি, আপনি দেখেন কিনা জি। আমি জানি না, বাট প্যারেন্টিং বিষয় নিয়ে আপনি আমাকে বলবেন না, আমি আপনার থেকে শিখতে চাই, কারণ আপনার এগুলো আমার খুবই ভালো লাগে, আপনি আমি যখন আপনাকে এগুলো নিয়ে কথা কিছুই না, বলেন। আমি আপনার থেকে শেখার কোনো শেষ নাই। জি আপু। হ্যাঁ, আর মা হিসেবে একটা মা আরেকটা মার সাথে যখন আলাপ করে, তারা কিন্তু একদম মন থেকে অনেস্ট কথাগুলা বলে। না আমি যখন হ্যাঁ। আপনার এইগুলো দেখি না, জি জি, আপনি আমাকে কল করার আগেও তো আমি আপনাকে দেখি, আচ্ছা। তখন আমি বলতাম কি সুন্দর করে ওই আপনার একটা ইয়ে দেখেছিলাম যে ওই যে আপনি বলছেন যে বাচ্চাদের এটা বলবেন না, জি, ওইটা জি, জি, কখনো জি। এটা বলবেন না, এই তোর বাপ এটা করছে হ্যাঁ, এটা হ্যাঁ। করছে না সেটা বলবে না, এটা ট্রু। সো জি। এইগুলো আপনি আমাকে কিছু টিপস দিবেন। আপনার থেকে আমি শিখবো। আমি কয়েকটা কোয়েশ্চেন আপনার জন্য রেডি করছি, আমি একটু করি। আচ্ছা, আপনার বাচ্চারা খুব ইন্টারেস্টিং আমার কাছে জি। মনে হয়। আপনাকে ছেলে দুই ছেলে, আপনার একটা ছেলের বয়স হচ্ছে 11.5 একটা 8.5। 8.5। সো ওরা সারাক্ষণই আপনাকে ব্যস্ত রাখে, ওদের গেমস, ওদের খেলা, সবকিছুতে আপনি ইনভলভড হন? হ্যাঁ, আচ্ছা, সবকিছুতে। সবকিছুতে ইনভলভড হন। সো আচ্ছা, অ্যাজ আ বিজি প্রফেশনাল আপনি কিন্তু অনেক আমি কাজ কেন করেন। ইনভলভ হই আপু, কারণ আমি দেখি ওরা কি গেমটা খেলে, হ্যাঁ। আমি দেখি ওরা কি ভিডিওগুলো সার্চ করে, ওরা কি আসে। ইভেন আমি ওদের পরে ওরা যখন ট্যাবটা আমার কাছে দেয়, তখন আমি দেখি যে কি দেখছে কি করছে। কারণ আপু আজকালকার ইংলিশ মিডিয়ামের স্টুডেন্ট অনেক ফাস্ট, আমরাও অনেক কিছু মনে হয় কি জানি না, ওরা যেভাবে কথা বলে বা যেভাবে মুভমেন্ট করে, মানে আমাদের এত বছর লাগছে এগুলো শিখতে, বাট এই বয়সেই তারা অনেক কিছু বুঝে বা জানে, বা কিছু কিছু অ্যাডভান্স তারা শব্দ ইউজ করে আজকাল, মানে এটা অবাক করার মতো। তো আমি এগুলো দেখার জন্য যে ওরা কি দেখছে কি করছে, বা শুধু এগুলোই না, আরও বিষয়গুলো আছে যে ওদের পছন্দনীয় কি, ওরা কি লাইক করে কি ডিসলাইক করে, তো ওইগুলো জানার জন্য আপু আমি এগুলো দেখি। যেমন আমার বড় ছেলে খুব নোট লিখে, মানে স্টোরি লিখে সে। আচ্ছা, আমার সবার ছোট বোন, ওর জন্মদিন ওকে একটা নোটবুক গিফট করেছে। তো আমার ছোট বোন এসে বলতেছে, আপু তুমি কি দেখেছো আরিজ যে মাশাল্লাহ কত স্টোরি লিখছে? বললাম না তো, কোথায়? কারণ নোটটা তুমি একসময় খুলে দেখো। আচ্ছা। তো আমি গতকালকেই বলছিলাম যে বাবা এখন তো স্কুল ছুটি, তুমি টিচার বলছে একটু হ্যান্ড রাইটিংটা তোমাকে প্র্যাকটিস করতে, তাহলে তোমার অনেক ভালো মার্কস আসবে, অ্যাড হবে। তো একটা স্টোরি লিখে নিয়ে এসে পড়ছে, আমি দেখো লিখে নিয়ে আসি। বললাম ঠিক আছে এখন আমি পরে দেবো, তুমি লিখে যাও। আমি তাহলে তুমি পড়ো, হ্যাঁ পরে বলছে ওকে ফাইন। তো ওদের ভালো লাগা খারাপ লাগার জন্য আপু আমি এগুলো দেখি। আপনি শিখবেন কি, আপনি ইউর অন দ্য রাইট পাথ। বাচ্চাদের সাথে ফ্রেন্ডশিপ করা হচ্ছে সবচেয়ে আগের স্টেপ, কারণ ফ্রেন্ডশিপ যদি থাকে, ওরা যদি আপনাকে কাছের মানুষ মনে করে, ওরা আপনাকে সব বলবে ভিতরের কথা, এবং এইটাই আমাদের জানা দরকার যে ওরা কি ভাবতেছে, ওরা কি কিন্তু চিন্তা আমার করতেছে। কাছে যেটা আমি ফিল করি, আমার ছোট ছেলেটা একটু মানে ও বলতে চায়, মানে একটু বেশি ফ্রি হবে মনে হচ্ছে। হ্যাঁ, আর বড়টা একটু আপু মনে হচ্ছে যে একটু চুপচাপ স্বভাবের থাকে না, যে আচ্ছা। 10টা বললেও একটা বলবে, বা ও ঠিকই বুঝে বাট একটু প্রকাশ করতে কম চাচ্ছে। এরকম হয়। তো আমরা ওইটাও এরকম। না করি যে কখনোই বাবা মারা যে ভুলটা করে, যে ছেলে মেয়েদের মধ্যে বা অন্যদের সাথে তুলনা করে, যে ও এত কথা বলে, ও এত চটপটে, তুমি কেন না। এই জিনিসটাও কিন্তু করাটা খুবই ক্ষতিকারক, কারণ একটা বাচ্চার এক একজন এক এক রকম, রাইট? না আপনি আমি যেরকম আমি আপনার বোনের এইভাবে বলি না, মানে যেটা তো ওরা কষ্ট পায় না, আমি যেটা তো বলি, অবশ্যই না, আপনি তো বলবেন আমি না। যেটা বলি অনেকে- যে আব্বু তুমি কেন যে স্কুলে খেলাধুলার হচ্ছে এটা সেটা তুমি কেন এটাতে ইয়ে করনি, নাম দাওনি, বলে একটু এটা সেটা বলে পাশ কাটাইতে চাই। বলছি না আব্বু তুমি এটা বললেই তো হবে না, আম্মু তো জানে, তুমি এটা বলোনি টিচারকে। টিচার তো অফকোর্স ক্লাসে এসে আগে জিজ্ঞেস করছে কে কে তোমরা এই করতে চাও,
এটাতে অ্যাটেন্ড করতে চাও, বাট তুমি বলোনি তোমার ইন্টারেস্টেড নাই, এই জন্য এটা তো ঠিক না আব্বু, তোমাকে তো এটা করতে হবে, বাকিরা করতেছে কেন, ওরা তো করতেছে, আমি এই ধরনের জিনিসগুলো জি জি বলি। জি জি জি। বাট ওই যে আছে যে ও দেখতে সুন্দর, ও সুন্দর কথা বলছে না, সেটা করো না, এটা আসলে আমার ছেলেকেই তো আমাকে ছোট করা হচ্ছে, অবশ্যই, আর এটা কখনো এটা তো আমি উচিত না। করতেও পারি না। আচ্ছা আপু, আপনি অনেক বিজি থাকেন, কাজ করেন, আপনি কিন্তু গার্মেন্টস, আপনার যে গার্মেন্টস আছে সেখানে যান, আপনার ডেইলি রুটিন থাকে হচ্ছে অনেক কাজের মধ্যে। So, এর মধ্যে যে বাচ্চাদেরকে সময় দেওয়াটা আপনি কিভাবে করেন? এখন তো কি করব, ওদেরকে হয়তো যখন ওরা বুঝতে শিখবে তখন হয়তো ওদের বলতে পারবো যে আব্বু ছোটবেলায় এই যে একটু সময় টময় কম দিয়েছি, এটা তোমাদের জন্যই, তোমাদের জন্যই কষ্ট করেছি এই সময়গুলো, এটার জন্য। যখন বড় হবে ইনশাল্লাহ তখন বলবো। আর এখন যেটা হয় যে ওই যে সকালে ভোর উঠে তো ফজর নামাজ পড়ি, দেন একটু পরেই তোদের রেডি করতে হয়, ওদের টিফিন বানানো, ওদের খাওয়ানো, স্কুলে যায়, রেডি করে দিই। আবার ধরেন এখন যেহেতু সারা দেশের গার্মেন্টস ফ্যাক্টরির অবস্থা কিন্তু খুবই খারাপ, মানে 2024-এর পর থেকে, তো এই জন্য আমার গার্মেন্টসের ব্যস্ততা আমার এখন খুব একটা নাই। তো লাস্ট 1 ইয়ার আমি খুব ক্লোজলি, খুব সুন্দর মতো আমি ওদেরকে একটু সময় আর একটু বেশি দিতে পারছি, যেমন রেগুলারলি স্কুলে যাই, ইভেন স্কুলের যে প্রোগ্রামগুলো থাকে প্যারেন্টসদের নিয়ে ওইগুলোতে আমি এখন অ্যাটেন্ড করি, বা যে কোনো কিছু হলে আমিই যাই। আগে তো ম্যানেজার যেত বা করতো, আমি খুব কম যেতাম, বাট এগুলো যাচ্ছি। আর যতটুকু সময় পাই আমি ওদের সাথেই থাকি বা আশেপাশেই থাকি। ওই যে প্রথমেই বলছি আপনার সাথে, আপনার যে একটা আমার কাছে- আমের ভিডিও দেখলাম ও, আপনার ছেলেদেরকে নিয়ে, হ্যাঁ, তো ওটা জাস্ট নর্মাল ভাবে ফান জাস্ট করা। এত আম ছিল, এখন তো ভিডিওটার সময় খুব কম পড়ে গেছে, আচ্ছা, জাস্ট অল্প এই কিছু। সময়গুলোই তো দেওয়া দরকার, এগুলা কি কিন্তু কোয়ালিটি টাইম বলে আপু। হুম। আচ্ছা আপু, আপনার বাচ্চাদের মধ্যে আপনি কি চান যে কোন ভ্যালুটা ওদের মধ্যে বেশি হোক বা বেশি থাকুক? আমার কাছে মনে হয় ওরা যেন মানুষের মতো মানুষ, ওরা যেন প্রত্যেকটা মানুষকে সম্মান করে, প্রত্যেকটা স্টেজের মানুষকে। কারণ আপনার সাথে যখন আমার ওভার ফোনে কথা হচ্ছিল তখন আমি বলতেছিলাম, আপু আমি আমার বাচ্চাদেরকে একটা জিনিস বুঝাই যে বাবা তোমার আম্মু যেখানে যাবে ওখানে ফ্যান নাই, এসি নাই, কিচ্ছু নাই, বসার সোফা নাই, আমি ওখানে ঠিকই যেভাবে ওই জায়গায় আমাকে বসতে দিব ওখানে বসবো, খাবো, কথা বলে মন জয় করে চলে আসবো। সো সবার আগে মানুষের সাথে মিশতে শিখো, জানতে শিখো, মানুষকে ভালোবাসতে শিখো। তো আমার কাছে মনে হয় ওরা যেন প্রপার মানুষকে ফিল করে, মানুষকে যেন বুঝতে পারে, মানুষের থেকে যেন এটা জানতে বুঝে, মানে আছে না যে বলবে যে না উনি খুব অমায়িক, ডাউন টু আর্থ, অনেক ভালো। তো আমার কাছে মানে ভালো মানুষ যেন হতে পারে আমার ছেলে দুইটা। আমি সবার দোয়া আগে করব আপু। যে বাবা মার মতো, ওদের বাবা মার জি। মতো ভালো মানুষ হোক, সেটাই। দোয়া করব। জি। আচ্ছা, বাচ্চারা অনেক সময় জেদ করে, রুড বিহেভ করে, তখন আপনি কিভাবে ওদেরকে হ্যান্ডেল করেন? খুব স্ট্রিক্ট ভাবে নাকি আস্তে ধীরে বুঝায় বলেন? আপু বদনজর বলে একটা কথা আছে, এটাতে আমি বিশ্বাস করি। হুম হুম। তো এই জন্য সোশ্যাল মিডিয়ায় দেখবেন আমি আমার বাচ্চাদের ভিডিও কিন্তু খুব বেশি দেই না, খুব রেয়ার, 2-1টা হঠাৎ মঠাৎ দিই, বছরে হয়তো 2-3টা দিই ওদের সাথে, বাট দিই না আমি, এগুলো আমার ভালো লাগে না দিতে, দেখাইতে। তো আলহামদুলিল্লাহ, মানে কারো নজর না জি। লাগুক, মাশাল্লাহ জি, মাশাআল্লাহ। আমার বাচ্চারা কখনো এরকম করে না। মাশাআল্লাহ। আই মিন এরকম তারা করে না। আশেপাশে যতটুকু দেখি, বা আমি কাউকে খারাপ করতে, মানে আমি জি, একটা জি। মা হিসেবে আমি পৃথিবীর কোনো সন্তানকে নিয়ে আমি তো বলতেই পারবো না, ভালো ছাড়া তো খারাপ কিছু চিন্তাই আনার কথা না, আবার বলবো কিভাবে মুখ দিয়ে। বাট আলহামদুলিল্লাহ আমার বাচ্চারা কখনো ওই স্টেজে ওইভাবে এখনো আমাদের সাথে যায়নি। না, ইনশাআল্লাহ আরও যাবে না। হ্যাঁ। আপনারা যথেষ্ট সময় দেন, আমার মনে হয় মা হিসেবে আপনি অনেক সময় দেন, এবং দ্যাট ইজ ওয়াই আপনার সাথে ওরকম প্লাস রুড আপু হয় না। শুধু আমি না, আমার চাইতে আমার বোনদেরকে বেশি শুনে আমার বাচ্চা দুইটা, আচ্ছা। আমার বোনদের, ইভেন আমার বোনরা আমার চাইতে বেশি বুঝায়, তখন ওরা আরো জিজ্ঞেস করে খালামুনি এটা হয়েছে ওটা হয়েছে, এটা আমার চাইতে ওদের সাথে আরো বেশি শেয়ার করে। তা আমার বোনদের সাথে শেয়ার করে, আমার সাথে শেয়ার করে একই, আমার বোনরা আমাকে পাস করে বা ওরা বুঝায় বলে, কারণ আমি যেটা বলবো আমার বোনরা তো আমার হয়েও সেটা বলে। তো মাশাআল্লাহ এখনো পর্যন্ত এরকম কিছু আমি দেখিনি। দ্যাটস ভেরি গুড। না, ফ্যামিলির মানুষদের সাথে সময় কাটালে কিন্তু বাচ্চারা বুঝে যে কিরকম মানুষ হতে হবে। অনেকেই আছে আমরা আসলে কিছু করার নাই, অনেক সময় কেয়ার গিভারের কাছে রাখতে হয় বাচ্চাদেরকে, বা আমরাও রাখি, আমাদেরও থাকে, বাচ্চাদেরকে ওভাবে সময়ও দিতে পারে না মারা। আমরাও রাখি, আমাদের সাথেও তো লোক থাকে যায়, কিন্তু ওই যে ওটাই বলি যে তো তোমার সাথে যারা আছে, যাদের সাথে যাচ্ছ, এইভাবে ডাক বা এইভাবে করবে, এটা সেটা করবে, বাবা ওরা তো তোমাদেরকে সার্ভিস দিচ্ছে, হুম। তোমার সাথে কাজ করছে, সো তোমাদের কোনো ব্যবহারে বা কোনো কিছুতে যেন ওরা কষ্ট না পায়। জি, তো এরকম ওদের থেকেও কোনো কমপ্লেন আলহামদুলিল্লাহ এখনো শুনিনি। দ্যাটস ভেরি গুড। আচ্ছা, তো এখন আমরা একটা মেইন খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেনে যাব, সেটা হচ্ছে
অনন্ত জলিল ফাদার হিসেবে কেমন? এটা কি বলে শেষ করতে পারবো? এটা তো বলে শেষ করতে পারবো না, কারণ আপনি মানে যেটা বাস্তব, আপনি দেখেন না, সবাই বলে যে আমার পৃথিবীর সেরা মা, আমার পৃথিবীর সেরা হাজবেন্ড, আমার পৃথিবীর সেরা বাবা, আমার পৃথিবীর সেরা বোন আমার, মানে এটা একটা কমন না সবাই সবার জন্য। তো আমিও অবশ্যই বলবো, কারণ ওই যে বললাম আমি তো সেলিব্রিটি না শুধু, এটা আমি সিনেমা করি বিধে আমি সেলিব্রিটি, আমিও তো একটা মানুষ। তো তাদের মধ্যে আমিও বলবো আমার কাছে মনে হয় আমার হাজবেন্ড পৃথিবীর সেরা বাবা। দ্যাটস ভেরি গুড আপু। জি বাবা হিসেবে উনি ধরেন বাসায় এসে বাচ্চাদের সাথে কি কি হ্যাঁ, প্রথমে কিরকম time দেয়? একদম আগে ওদের কাছে যাবে। আচ্ছা একদম ওরা যদি ওদের রুমে থাকে, ওদের রুমে যাবে, ওদের সাথে দেখা করবে কি করছে। আর না হলে যদি ওদের রুমে কোনো কারণে যদি না ঢুকে, ওনার রুমে গেলে ওর সাথে সাথে ডাকবে বা ওদের রুমে ফোন দিবে, বাবা আসো আমি আসছি, আর থাকে। আর সন্ধ্যার সময় অনেক বাচ্চারা তো মাদ্রাসায় যায়, তখন ওর বাবা এসে জিজ্ঞেস করবে যে বাবুরা কি মাদ্রাসায় গেছে, যে হ্যাঁ, আসলেই কিন্তু সরাসরি রুমে নিয়ে আসবা। তো আমার হাজবেন্ড বাসায় ঢুকেই আগে বাচ্চারা কোথায় আছে এইটা আগে তার কথা, তার প্রথম কথাই যে আরি জাবরার কই। আচ্ছা আচ্ছা। তো আপনি বললেন আপনি নর্মাল মানুষদের মতো, এরকম হয় নাকি? আমি জাস্ট রিলেট করার চেষ্টা করতেছি যে বাসার বুয়া আসলো না, ছুটিতে গেছে আসলো না, তখন রাগ উঠে? জাস্ট নর্মাল না, মানুষের না, সাথে আমি তুলনা care করার করি চেষ্টা না, no. করতেছি। আমি রাগ এটা ওঠে না? কেয়ারও করি না, কারণ আমি রান্না করতে জানি, আমি কাজ করতে জানি। আমার মানে কখনো অলসতাও আমাকে ধরতে পারে না। আচ্ছা ইভেন আমার ওই বললাম না আপনাকে, ইভেন আরেকটা কথা বলি, আমি মাঝে মাঝে ওয়াশরুম পরিষ্কার করে ফেলি আমার বাসায় লোক থাকা সত্ত্বেও, কারণ আমি গোসল করতে ঢুকছি আপু, সময় আছে, ধুর করে ফেলি। এই শোটা আমি আমার বাসার ওদেরকে শোনাবো, দেখাবো, এই দেখো মাঝে মধ্যে যে আমি ওয়াশরুম পরিষ্কার করি, তোমাদের কথা বলছি, করে বলি যে আজকে আমার ওয়াশরুমটা পরিষ্কার করার দরকার নাই, আমি করে ফেলছি, আচ্ছা ঠিক আছে ম্যাডাম। তা আপনি আমাকে আর কি বলবেন? আসলে কার উপর বেশি ডিপেন্ডেন্ট হওয়া ভালো না, এটা না, একটা ভালো এটা এই আপনার এই কথা ধরে বলতে চাই, আপনি কোনো মানুষের ওপরে আটকে থাকবেন না, কারণ এটা যদি কেউ বুঝে যায় তখন আপনাকে এটা বেশি ওইটা নিয়ে মানে থাকে না, ওই মানে দুর্বলতার সুযোগ যেটা, আচ্ছা ওইটা কাউকে দেওয়াও ঠিক না। আর বুয়া আসলো কি আসলো না, বা কে কোথায় আছে না আছে, আমার এটা জানার দরকার না। আমার কাছে মনে হয় আমি এই বাসায় থাকি, জিনিসটা আমার, ঘরটা আমার, ওয়াশরুমটা আমার, রান্নার রুম আমার, এই পানির মগটা আমার, এটা আমাকেই পরিষ্কার করতে হবে। আপু আমি বাসায় অনেক কাজ করি, সব কাজ করি। আপনার হেলথের সিক্রেট নিয়ে আমরা কথা বলবো, আই থিঙ্ক ওইটার মধ্যে এই জিনিসটা আসবে যে আপনি কাজ করেন এই জন্য ভালো আছেন, সুস্থ আছেন। আচ্ছা, বাসার রান্না কে ক্রিটিসাইজ করে সবচেয়ে বেশি? আমার রান্না কেউ না, আচ্ছা কেউ না, কারণ সবাই আমার রান্না খেয়ে পছন্দ করে। আচ্ছা আচ্ছা, শপিং করতে পছন্দ করেন আপনি অনেক, আপনার ইন্টারভিউতে আমি শুনছি। এখন তো অনলাইন শপিং এর যুগ, তো অনলাইন শপিংয়ে এরকম হয় কখনো যে অর্ডার দিছেন, বাসায় চলে আসছে, তখন আপনার মনে হলো যে আমি আবার কবে অর্ডার করলাম এটা, এরকম হয় কি না? এইটার সাথে মনে হয় আমার কারোর সাথেই পড়বে না, কারণ আমি অনলাইন অর্ডার দিই না। আচ্ছা তাই? শুধু মাঝে মধ্যে বাচ্চাদের একটু পিৎজা, কেএফসি, এইসব। আচ্ছা আর ম্যাক্সিমাম সময় ট্রাই করি, আমি যখন বাইরে যাই, আমি বাইরে দাঁড়ায় থাকি, ওখান থেকে নিয়ে আসি আমি সাথে করে। মানে অনলাইন অর্ডার আমি খুব একটা দিই না। তাই? হ্যাঁ। আচ্ছা, আপনি যখন রাগ করেন কে আগে সরি বলে? ভাইয়া? হাজবেন্ডের সাথে? হ্যাঁ, হ্যাঁ। সারা জীবন উনিই সরিটা বলে। আচ্ছা, এটাই ঠিক আছে। সারা জীবন না, উনি বলে তো, নিজেই তো বলে যে সবসময় আমি সরি বলি। আর অনেকে বুঝে যে আপু রাগ করলে আপুর রাগ কমে যায়, আপনি বুঝেন কিভাবে? কয় যে ওই দিন একটু বেশি স্পেশাল রান্না বান্না করে, যেগুলো আমি বেশি খাবো, বেশি মজা লাগবে আমার, তখন আমি বুঝি রাগটা একটু কমছে। পায়েস টায়েস রান্না করি, লুচি টুচি বানাই। আচ্ছা, ভাইয়ার ফেভারিট খাবারগুলো কি একটু বলেন। আপু খেতে পছন্দ করে আমার হাতের রান্না, আমি যাই দিব ও খায়, কারণ ও জানে যে আমি নিজেও তো ডায়েট করি, যদিও আমার ডায়েট দরকার হয় না, বাট আমি আলহামদুলিল্লাহ আমি ডায়েট করি। তো বাট বেশি পছন্দ সে আমার দুধ চাটা তার খুব বেশি পছন্দ, পায়েস খুব পছন্দ, তারপরে বিফ তেহারি তার খুব পছন্দ আমি রান্না করলে। তো এই জিনিসগুলো তার খুব ভালো লাগে, সব রান্নাই তার পছন্দ, বাট এইগুলো একটু বেশি পছন্দ মনে হয়। আচ্ছা, এখন আপনার কথায় আসি, আপনি সারাদিনে কি কি খান? আপনার বাসায় ঢুকলাম খেতে খেতে, আপনি তো খেলেনই না কিছু, মাচাটি না খেলেন। আমি খাবার ওইটা খেতে খেতে না, এমনি সারাদিনে ধরেন সকাল থেকে আপনার কিরকম হয় খাবার দাবার?
সকালে আপু আমি ঘুম থেকে উঠে যেটা খাই সেটা হচ্ছে একটু লেবু চিপে কুসুম গরম পানি দিয়ে একটু হালকা মধু দিয়ে একটু আদা রস দিয়ে ওইটা খেয়ে ওয়ার্কআউট করি। দেন ওয়ার্কআউট করে এসে আপু আমি লাস্ট 4-5 বছর একই জিনিস খাই, সেটা হচ্ছে আপনার টক দই, তারপরে ব্লুবেরি, চিয়া সিডস, এগুলো দিয়ে আমি ওই একটা স্মুদি বানাই। আচ্ছা ওইটা আমি লাস্ট 4-5 বছর হলো খাচ্ছি। আর ওইটার সাথে কখনো ডিম সিদ্ধ খাই, বা নর্মালি ডিম ভেজে আমি খুব কম খাই, যেহেতু অয়েল থাকে আর গরম আমার খুব একটা ভালো লাগে না, তো এই জন্য আমি ডিম সিদ্ধটা খাই। আর আর কি খাই, হ্যাঁ এটা হচ্ছে সকাল। অনেক সময় ডিমটা স্কিপ হয়ে যায়, শুধু স্মুথের উপর দিয়ে যায়। আর দুপুরে আপু আমি খেলেও আমার বাসায় আমার মুরগি খেতে ভালো লাগে না, আমি রেস্টুরেন্টে খেতে পছন্দ করি। আচ্ছা তো আমি বাসায় খেলে একটু মাছ ভাত আমার খুব পছন্দ, মাছের তরকারি আমার খুবই পছন্দের। তো শুধু মাছের তরকারিটা খাই, ভাতটা এরকম খাই না। আর টুকটাক হালকা পাতলা খেজুর টেজুর বা এটা সেটা খাই, বিস্কিট টিস্কিট। আর রাতে খাই কখনো খাই না এরকম মনে হয়। আমার হাজবেন্ড একটু জোর করলো, ওর সাথে বসে খাওয়াই দূর, এত শুকনা হয়ে তো চিন্তা করে তুমি, আমি খাচ্ছি না, খাও কিছু হবে না। উনি অনেক সময় একটু চালাকি করে, খাবার একটু প্লেটে বেশি নেই, বলে কি খেতে পারছি না এটা তুমি খা, কেন জানি আমি খাবার নষ্ট করবো না, তো ওইটা একটু বেশি নাই মনে হয়, মাঝে মধ্যে ইচ্ছা করে এটা বলে কি তুমি খাও, খেয়ে ফেলো, ওইটা আমি খাই। তো এরকম আর কি। আচ্ছা প্রচুর চা খাই আমি আপু, চা গ্রিন টি বা র টি, খুব একটা গ্রিন টি। আর যখন দুধ চা বানাই, বললাম না আমি খুব ভালো দুধ চা বানাতে পারি। আর আমার দুধ চার স্টাইল তো আপনি দেখলে বলবেন যে আপনি কি এটা ক্ষীর রান্না করছেন নাকি দুধ চা বানাইছেন। মানে দুধটা ঘন করে জাল দিয়ে একদম মালাই টালাই দিয়ে, খুব ব্যাপার স্যাপার আলাদা। ধাবার চা গুলার মতন না, খেতে হবে একদিন, আসতে হবে আপনার বাসায় চা খাওয়ার জন্য, আমি খুশি হব। আচ্ছা আপনার ছেলেরা কার কথা বেশি শোনে, আপনার কথা না ভাইয়ের কথা, বাবার কথা না মার কথা বেশি শোনে? দুজনের কথাই শুনে, তবে আমার কথাটা বেশি শুনে। ভয় পায় কাকে বেশি? আমাকে। আচ্ছা কোনোদিন মনে হয়েছে যে আজকে আমি মা না, আমি কারো ওয়াইফও না, আজকে আমি সারাদিন শুধু ঘুমাবো? আমার ঘুমের প্রতি না, সেই দিনে আমার fascination ঘুম আছে হয় না, নাকি? দিনে ঘুমায় না, না কোনো নাই, কোনো মুগ্ধতা নাই ঘুমের জন্য আমার, ওকে নাই। এটা আমি একদিন ভেবে দেখবো তো ঘুম আসে কিনা। দিনে আমি ঘুমাইতে পারি না। কেন? আপনি রেস্টলেস, আপনি ঘুমায়েন একটু। আপু আমার দিনে ঘুমিয়ে আসবে না। তার ঘুমানো উচিত, একটু রেস্ট নেওয়া উচিত। মেয়েরা এটা খুব ভুল করে, মেয়েরা রেস্ট নেয় না, মেয়েরা চলতেই থাকে মেশিনের মতন, ইঞ্জিনের মতন, মোটর চললো তো চললো, সবার খেয়াল রাখলো, নিজের কোনো খেয়াল নাই। তারপরে যে অসুস্থতা হয় তখন বুঝে যে না আমার তো একটু খেয়াল রাখা উচিত ছিল, একটু ডিমটা খাওয়া উচিত ছিল, একটু দুধটা খাওয়া উচিত ছিল, একটু রেস্ট নেওয়া উচিত ছিল। সো এটা প্রথম থেকেই করা উচিত। আচ্ছা একটা কাজ যেটা সবাই ভাবে যে সেলিব্রিটিরা তো করেই না, সেটা কি আপনি করেন? আপনি অবশ্য অ্যান্সারটা দিয়ে দিছেন, আবার দিতে পারেন। বুঝলাম না, সেলিব্রিটিরা এই কাজটা জীবনেও করবে না যেটা আপনি করেন, কাজ বাসার কাজ কাম, তারা সারাক্ষণ রেডি হয়ে মেকআপ করে হিল পরে বাসায় থাকে, এরকম বিষয়। হ্যাঁ আবার করি কোয়েশ্চেনটা। হ্যাঁ বলেন তো। আচ্ছা আপনার এমন কোনো কাজ আছে যেটা সবাই মনে করে যে না সেলিব্রিটিরা তো এরকম কাজ করে না বা এই কাজটা করবে না? এটা কি ধরনের যে অনেক জিনিস সব সব সেলিব্রিটিরা তো সবই করে, তার কারণ তারা তো না, আপনি যেটা সেলিব্রিটিদেরকে আলাদা করছেন কেন? কারণ আপনি ট্রিট করতে হবে মানুষ। সেলিব্রিটিতে যে এখন আপনার সাথে আমি কথা বলছি, এখন আমি এই যে আমি যখন সিনেমার প্রমোশনে যাব বা কোনো টিভিতে যাব ওইভাবে, কিন্তু বাসায় আমি কেন না, আপনি সেলিব্রিটি? অ্যানসারটা দিছেন তো। কোনটা বলেন যে তো? বাথরুম ধোন আপনি, এটা তো আপনি বলবেন না যে এই বাথরুম ধোয়ার, এটা তো কেউ করবে না। কথাবার্তা আপনার সাথে আমরা আলোচনা হয়ে হচ্ছে, গেছে, কিন্তু এটাই তো অরিজিনাল কথাবার্তা। আমি আপনার কাছে এখানে করতে আসি না, আড্ডা দিতে আসি, আড্ডা দিতে ঘরোয়া আসেন। ভাবে। আড্ডাই এটা আপু, আড্ডাই। তো আপু আপনি সবাইকে ভালো রাখতে পছন্দ করেন, সবাইকে ভালো রাখেন। আপনার নিজের ভালো থাকার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে নিজেকে কি বলেন বা কিভাবে মোটিভেট করেন? এটার জন্য অনেক বকা খাই সোশ্যাল মিডিয়ায়, মানুষ কমেন্টে অনেক বকা দেয় আজকাল আমাকে, দেখি 2-1 জন। সেটা বলছি কারণটা কি, কারণ মানে আজকে এই যে যেভাবে বসে আছে, আমার মাথায় আপনি যে এত সুন্দর করে বসে আছেন, হিজাব টিজাব পরেছেন প্রপার, মানে একদম একটা ভদ্র একটা মেয়ে যেভাবে থাকা উচিত সেভাবে, তো ওইটা এখন আমি স্টার্ট করতে পারিনি। কারণ সবাই জানে যে আমার ছেলেরা কোরআনে হাফেজ হচ্ছে, বড় ছেলেটা আলহামদুলিল্লাহ শুরু করে দিয়েছে, ছোটটাও শুরু করছে। ইভেন ওদেরকে নিয়ে আমি মদিনায় চলে যেতে চাই, থাকতে চাই। তাহলে কেন আমি এরকম মাথায় কাপড় দেই না বা এরকমভাবে চলি না? তো কথাটা আমি কেন বললাম, ওইটা আপনার উত্তরটা দেওয়ার জন্য আমি জাস্ট এখান থেকে আসতেছি। তো এটা
আপু দেখেন, এই এই ডিসিশনটা তো আমি নিজে নিয়েছি, রাইট? আমার হাজব্যান্ডও কিন্তু এটা প্রথমে নেয়নি। আমি বলেছি যে বাচ্চাদেরকে আমি ইসলামিক লাইনেও পড়াশোনা করাবো, জেনারেল লাইনেও তারা পড়বে। ঠিক আলহামদুলিল্লাহ ওভাবেই আমি চলছি। ইভেন আমার বেবিরা হওয়ার আগেই আমি এটা আল্লাহ তাআলা প্রথম যখন আমার জীবনে আমি উমরাতে গিয়েছি তখন আমি এটা বলছি। তো আল্লাহর কাছে শুকরিয়া যে আমি এটা করতে পারছি, ওভাবেই চলছে আমার লাইফ। ইভেন আমার কাছে তো এটাও আছে যে আমি সিমরা আপুর মতো একদিন এরকম হিজাব পরে আমিও থাকবো, বাট ওটা আমি এখন কেন স্টার্ট করছি না, এই জন্য আজকে থেকে আমাকে আর বকা দিয়েন না প্লিজ। স্টার্ট করছি না যে যেহেতু আমার হাতে এখনো 3-4টা সিনেমা আছে আপু, তো একটা সিনেমার নায়িকা যদি, এটা তো ইরান না, এটা তো ইরান না যে আপনাকে মাস্ট হিজাব পরতে হবে, এরকম বড় হাতার কাপড় পরতে হবে, আপনি তারপর আপনি সিনেমা করতে পারেন। বাট আমাদের দেশের কালচার তো এইভাবে বলেন নাই, আমরা তো ওভাবে চলি না। তো একটা হিজাবি মেয়ে যখন, লাইক আপনার মতো একটা মেয়ে যখন বাস্তব লাইফে এভাবে চলবে, বাট সে সিনেমা করতে হলে তো আপনাকে এরকম মডার্ন কাপড় পরতেই করতে হবে, এটা দেখতে খুবই খারাপ দেখাবে। বরং আমি আমার জায়গা থেকে যখন আমি আপনার পজিশনে গিয়ে বসবো, আই মিন হিজাব পরবো, বোরখা পরে চলবো, তখন ওইটা কিন্তু বেশি সুন্দর দেখাবে, রাইট? তো ওইটা আমার মাথায় আছে অফকোর্স। আর আমি যখন, এটাও আমি আপনার সাথে আজকে প্রথম ডিসকাস করছি যে আপু আমি মদিনায় থাকতে চাই। সো মদিনা সম্পর্কে আমরা মুসলমান আলহামদুলিল্লাহ, আমাদের সবার ধারণা আছে ওখানে গেলে আমাকে কিভাবে থাকতে হবে। সো আমার প্ল্যান আছে, বাট এটা জানি না কে কখন মরে যাবে, এটা উপরওয়ালা আছে, বাট হিসাবটা তার সাথে আমার। তো প্রত্যেক দিন সকালে আপু ঘুম থেকে উঠে যে আমি ফজরের নামাজটা পড়ি, আমার একটাই কথা আল্লাহ তাআলার কাছে আমি বলি যে আল্লাহ, আপনার দুনিয়া সৃষ্টির আজকে একটা দিন, আমি সুন্দর একটা দিন সকাল আপনি আমাকে দিলেন, আপনার ইবাদত দিয়ে আমি দিনটা শুরু করলাম। সো আলহামদুলিল্লাহ সারা দিনটা যেন আমি ভালো থাকি, আমার বাচ্চারা, আমার বাচ্চাদের যে টিচাররা, মাদ্রাসার হুজুররা, আমার বাসার কাজের লোকজন, আমার ড্রাইভার, বডিগার্ড, বাসায় যারা আছেন, পৃথিবীর সকল মা, সকল শিশু যেন আল্লাহ নিরাপদ থাকে, ভালো থাকে, এটা দিয়ে আমার দিন স্টার্ট হয় জি আপু। এভরিডে। ইভেন খুব প্রাউডলি বলতে চাই নিজের জন্য, অফকোর্স আমি এটা জোর করে বলতে চাই যে উপরে আল্লাহ তাআলা দেখছেন বা উনি আছেন যে আমি কিভাবে আমার দিনটা শুরু করি। শুধু যে এখানে আমি বসে আপনাকে বলতে হবে এমন কোনো কিছু না, কারণ আমি কোনো দিন আমি কোনো মানুষের সিম্প্যাথি পাওয়ার জন্য আপু কোনো দিন কাজ করিনি, কোথাও কিছু বলিনি। আমি আমি সেটা দেখাতে চাই। কারণ আমি হয়তো আপনাকে টাকা পয়সা দিয়ে সাহায্য করতে পারবো না, বাট আমি আমার কথায় আমি আপনাকে হেল্প করতে পারি, রাইট? না ওইটাই আপু, আপনি অনেক মেয়ের ইন্সপিরেশন, কিন্তু আপনি যেভাবে স্ট্রাগল করছেন, আপনার স্ট্রাগলিং ডেজগুলোর কথা অনেক জায়গায় আপনি ইভেন বলছেন। অনেকেই আমাকে বলে, ইভেন আমাদের মিডিয়ার অনেক মেয়েরাই বলে যে ও তো খুব একটা কাপড় চোপড় সুন্দর মতো আই মিন ক্যারি করতে পারে না। দ্যাট মিনস ক্যারি করতে বোঝাচ্ছে তারা কি বোঝে আমি জানি না। না, 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 আমার ক্যারি না, করতে পারে না মানে কি আমি কাপড় Jealous. পরলে কি কাপড় থেকে পড়ে যায়, হেঁটে যায়, নাকি আমি কাপড় ক্যারি করতে পারছি না? ওরা বোঝায় ক্যারি করতে পারে না মিনস ওরা বোঝায় যে লাইক একটা হিরোইন যেভাবে একটু মডার্ন বা একটু ওপেন, একটু খোলামেলা ড্রেস পরবে, ও তো তা না। ও তো দেখা যায় একটা এতটুকু শর্ট পরলে নিচে একটা ও আর একটা প্যান্ট পরবে বা কিছু পরবে যেন ওর পাটা দেখা না যায়, মানে এই ওয়েতে তারা বোঝায় যে ও তো কাপড় ক্যারি করতে পারে না। বাট আমার কাপড় ক্যারি করা আমার কাছে, আপনার জিনিসটা আপনার জি ক্রিয়েটারের সাথে, আপনার বোঝাপড়াটা ওনার সাথে। আমরা অনেক সময় একজন আরেকজনকে জাজ করে ফেলি। আমরা জাজ করি আপনার হিজাবটা হয়নি পরা, আমাকেও বলে, এমন না যে যেহেতু আপনাকে বলে যে আপনার কাপড় চোপড় হয়নি, আমি হিজাব পরি, আমি এভাবে পরি, আমারও কিন্তু কমেন্ট সেকশনে লেখা থাকে যে আপনার হিজাবটা পরা হয়নি। তখন আমি একটা কথাই লিখি যে জাজ করার দায়িত্বটা হচ্ছে আল্লাহর, এই দায়িত্বটা আমরা হিউম্যানরা কখনো নিতে পারবো না, আর নিলে আমি আপনাকে সঠিক কথাটা বলতে পারি, সাজেস্ট করতে পারি, বাট ইসলামে তো ফোর্স করার বিষয়টা নাই আপু, আমি আপনাকে ফোর্স করতে পারবো না। আমি যে আপনাকে জাজ করব, ওই রাইটটা আমার নাই, আল্লাহ আমাকে সেই রাইটটা দেয় না, বিকজ এটা আল্লাহর রাইট, এটা আমাদের ক্রিয়েটরের রাইট। সেজন্যই বললাম যে আপনি যদি বুঝতে পারেন যে মদিনা সিটিতে থাকতে হলে আপনাকে কিভাবে চলাফেরা করতে হবে, সো আপনার এটা আমাকে আর বলারই দরকার নাই যে তোমার কাপড় চোপড়ের ঠিক নাই, এটা হচ্ছে এটা হচ্ছে। আমার বাচ্চাদেরকে আলহামদুলিল্লাহ আমি যেভাবে বড় করছি এটা আপনারা আমাকে কেউ বলে দেন না, এটা আমি ডিসিশন নিয়েছি, এটা আমার ওয়াদা আল্লাহ তাআলার সাথে। সো আমি এভাবেই আমার জীবনকে আমি চালাচ্ছি। জি আচ্ছা, রিলিজিয়াস পয়েন্ট অফ ভিউ থেকে যদি বের হয়ে চিন্তা করি যে আপনি আজকে যেখানে আছেন, যে সিচুয়েশনে আছেন, সেখান থেকে সব মেয়েদের বেলায় আপনি কি বলতে চান যে একটা মেয়ের ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়াটা কতটা ইম্পর্টেন্ট? জরুরি, দরকার। ফিনান্সিয়াল মানে নিজেকে স্ট্রং করা একটা মেয়ের জন্য খুবই জরুরি আপু। এখন
অনেক মেয়ের তো এটা অবস্থান নেই। যেমন দেখেন এখন আমি যদি শুধু কিছু শিক্ষিত মেয়েকে টার্গেট করে বলি, বা বা যারা একটু বড় লোকের সাথে বিয়ে হয়েছে ওই ধরনের মেয়েদেরকে টার্গেট করে বলি যে হাজবেন্ডের জিনিস দিয়েও তো তুমি সেভিংস করতে পারো, এটা করলে আপু, এটা তো জাস্ট লিমিটেড কিছু মেয়েকে নিয়ে বলা হবে। আর আমি আমার জায়গা থেকে বলতে চাই সেটা হচ্ছে, আপনি দেখেন গ্রামের যে সমস্ত মেয়েরা আছে, যে সমস্ত মায়েরা, বোনরা, চাচিরা আছেন, তারা কিন্তু আপু জীবনে এটা বুঝে ওঠার আগেই তাদের জীবনটা শেষ। তাদের কখনো কমপ্লেন আছে হাজব্যান্ডের কাছে? না। তারা এগুলো জানেও না, বুঝেও না যে লাইফে আমার ফ্রিডম কি, বা আমার জীবনে কি সঞ্চয় করতে হবে, বা আমার জীবনে ভালো লাগার। তারা সংসার করতেছে, বাচ্চা কাচ্চা হয়েছে, তাদের মানুষ করতেছে, লালন পালন করতেছে, স্বামীর কথা মতো শুনতেছে, উঠতেছে, বসতেছে। তো এই বিষয়টা তারা তো ওরকম বুঝেই উঠতে পারে না। বাট যারা আমরা, ওই যে বললাম, আমরা যারা এডুকেটেড সমাজে যারা আমরা এডুকেটেড মেয়েরা আছি, প্লাস যাদের হাজবেন্ডের অবস্থান একটু ভালো মাশাল্লাহ, তো তাদের উচিত যে কোনো না কোনোভাবে এটা জরুরি আপু, ফিনান্সিয়াল নিজেকে স্ট্রং করা, এটা মাস্ট, এটা করতে হবে আপু, এটা নিজের জন্যই করতে হবে। আচ্ছা আপু, আপনার তো আলহামদুলিল্লাহ ইউ আর ওয়েল অফ, আপনার টাকা পয়সার কোনো অভাব নাই বা চিন্তা নাই, আপনি ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি নিয়ে মেয়েদের কথা বললেন। আপনি কিন্তু প্রতিদিন অফিস যান, এইটা কেন করেন? অফিস যাওয়া দরকার কি? আপনার তো দরকার না, আপনি বাসায় থাকলে আপনার ইনকাম আসবে। না, তা হবে কেন? কারণ বাসায় থাকলে ইনকাম হবে, ওই যে হাজবেন্ড বাসায় যে মাসে চলার জন্য বাজার টাজার বা বাসার খরচ দিব ওইটা, তাছাড়া উনি টাকা দিবে কেন? আর অফিসে গেলে কাজ করলে আমি তো একটা বেতন পাই, আমার তো একটা স্যালারি আছে ওখানে ধরা, তো ওইটা আমার জন্য ভালো না? ওইটা পুরোটাই তখন আমি জমায় রাখি। আর হাজবেন্ড যেটা বাসা বেড়ে যায়, আমরা মেয়েরা, হাজবেন্ড আমাদের কাছে 1,000 টাকা দিলে আমরা আপু মেয়েরা 500 টাকা রেখে খেতে যাই না, আমরা এমন মেয়ে। ইভেন এটা সব মেয়েই করে। তো আসলে নিজের জন্য কাজ করা উচিত বলে আমি মনে করি। আর ফ্যামিলিকে সাপোর্ট করা একটা মেয়ের, এখন অনেকেই মনে করে যে আচ্ছা মেয়েরা কিন্তু ফ্যামিলির জন্য অনেক কিছু করতেছে। ছেলেরা যেরকম আগে একটা ছিল যে আমার ছেলে থাকলে আমার ছেলে আমার বুড়া বয়সে আমাকে দেখাশোনা করবে, এখন কিন্তু জিনিসটা পাল্টে গেছে। মেয়েরা কিন্তু, আপনারা 4 বোন আপনি বলছেন, মেয়েরা কিন্তু বাবা মার জন্য আমার মনে হয় যে আরো বেশি করে, আমি বলবো যে আরো বেশি করে। আপনার কিরকম চিন্তা ভাবনা এটা নিয়ে? এটা আসলে মেয়ে হয়ে যে মেয়েদের পক্ষে বলছি তা না, এটা ট্রু। মেয়েরা এটা বাবা মার জন্য বেশি করে। কারণ দেখেন, একটা মেয়ের স্বামী যদি নিষেধ করে যায় তুমি এটা দিবা না আর বাবা মাকে, খালি বাবা মার পক্ষ টানো, এই দাও সেই দাও, একটা মেয়ে লুকায় হলেও সে বাবা মাকে দিবে, ভাই বোনদের গিফট দিবে, এটা করবে। আপনি কোনো মেয়েকে এটা আটকাইতে পারবেন না। ইভেন আমি নিজেও করবো, যদিও আমার হাজব্যান্ড এই ধরনের জিনিস নিয়ে কোনোদিন সে কথাই বলে না, আমি কি করলাম, বরং শুনি আরও শুরু থেকে আমার বোনদেরকে এখানে নিয়ে এসে স্কুলে ভর্তি করে দেওয়ার থেকে শুরু করে সব কিছু ওনার বলাতেই আমি সাহস করতে পেরেছিলাম। তো ছেলেরা কিন্তু আসলে এটা বাবা মারি না, বিয়ে করলে বউ যেটা বলে অশান্তির জন্য বউর কথা শুনেই চলতে থাকে, কিন্তু এটা উচিত না। আর মেয়েরা করে? মেয়েরা অফকোর্স, আমি তো আপনাকে বললাম অবশ্যই মেয়েরা করে, কারণ মেয়েরা, ওই বললাম, লুকাই হলেও মেয়েরা করবে বাবা মার জন্য। আর এখন তো আরো বুক ফুলায় করবে, কারণ এখন মেয়েরা নিজেরা আর্ন করে, হ্যাঁ মেয়েরা কাজ করে, এবং মেয়েরা তার বাবা মার আরো বেশি টেক কেয়ার করতে পারে। আই থিঙ্ক বাবা মাদের এই চিন্তাধারা থেকে একটু বের হয়ে আসা উচিত। আমাকেই অনেকে বলে যে তুমি যা করো 5-10টা ছেলের কাজ একাই করো সবার জন্য। আমি বলছি না, বিষয়টা এমন না, আলহামদুলিল্লাহ এটা তো আমি করছি না, আমার মাধ্যম দিয়ে আল্লাহ তাআলা এটা দেওয়াচ্ছেন, এটার মালিক তারাই, বাট আমার মাধ্যম দিয়ে যাচ্ছে। আচ্ছা আপু, আপনার লাইফের সবচেয়ে বড় ইন্সপিরেশন কি? ইউজুয়ালি আমাদের মারা আমাদের ইন্সপিরেশন হয়ে থাকেন। ওই রকম ঠিক না, তবে আমার ওই টার্গেটটা ছিল, মানে থাকে না যে কারোর কথায় মুগ্ধ হয়ে বা কোনো কিছু করে জীবনে একটা কিছু করে এই জায়গায় এসছি, পরিবারের কোনো কারোর কথায় না বা কাউকে দেখে মুগ্ধ হয়ে না, তবে শুরু থেকে আমি চিন্তা করতাম আমার ভাই বোনগুলোর জন্য, কারণ ওই যে সংসারে একটা অভাব দেখে আসছি, তখন মনে হতো যে আমার ভাই বোনগুলোকে তো সুন্দর মানুষ করতে হবে, বড় করতে হবে, তো এই জন্য তো আমি কষ্ট করেছি, বাট আমি ওদেরকে হতে দিব না, এই জন্য আমাকে কষ্ট করতে হবে। তো ওদের মুখের দিক তাকায় আসলে আপু আমি আমার নিজেকে আমি তৈরি করেছি, জি জি জি, কোনো ইসের জন্য না। জি। আচ্ছা, আপনার মা জি কেমন টাইপের? খুব সাপোর্টিভ বা খুব মানে শাসন করা টাইপের, কিরকম? হ্যাঁ অবশ্যই, আমার মা অনেক রাগী ছিল যখন আমি
মানে দিয়াছিলাম। হ্যাঁ, হ্যাঁ। উনি অনেক শাসন করতো। আমার মনে হয় মারা একটু বেশি শাসন করে না? আজকে আমিও দেখি বাবারা শাসন কমই করে। আমার মা তো খুবই শাসন করতো আমাদের সবাইকে। বিশেষ করে আমাকে মনে হয় একটু বেশি শাসন করছে। আমি এখন বলি তো আমার বোনদের যে, "মা আমার সাথে যে খারাপ ব্যবহার করতো, যে শাসন করতো, এইটা করা যাবে না, ওখানে কেন গেলি? কেন ওই বাড়িতে টিভি দেখতে গেছিস? এই করছিস, সেই করছিস? তোমাদের তো কখনো কেউ বলে না। তোমাদের সাথে তো এমন হয় না। আমাকে এত শাসন করতো কেন?" আপনি বড় সবার? সবার বড়। সবার বড়। এই জন্যই বড়রা একটু খায়, বড়রা খায়, ছোটগুলা পার পেয়ে যায়। হ্যাঁ, এটাই হয়। সেটাই। সো আপু, আমাদের পডকাস্টে আমরা আসলে শেষ পর্যন্তই চলে আসছি। আমি আপনাকে এটাই জিজ্ঞেস করবো যে আমাদের অডিয়েন্স যারা মেয়েরা আছে তারা আপনার কাছ থেকে আজকে কিন্তু অনেক কিছু শিখতে পারলো। লাস্ট আপনি যদি কিছু একটা মেসেজ দিতেন ওদের জন্য। ওইরকম কিছু এক্সট্রা কিছু বলার না। আমি সবসময় মেয়েদের পক্ষেই বলি, কারণ আমি একটা মেয়ে। আমি যখন দেখবো অন্য একটা মেয়ে ভালো করছে, আমার ভালো লাগবে, সে যাই করুক না কেন। আর আসলে বাস্তবতাটা তো একটু অন্য জিনিস। তো আমার কাছে মনে হয় যে আমরা মেয়েরা, আমাদের ভেতরে সুন্দর একটা মন আছে, আমাদের ভেতরে সুন্দর, মানে আমরা অনেক জিনিস আর্টিস্টিক ওয়েতে চাই। বাট আমার কাছে মনে হয় যে যখন সুখের সময় তো সুখী, বাট যখন থাকে না একটু কষ্ট বা দুঃখ, এই সময় কেউ ভেঙে পড়বেন না প্লিজ। কারণ মনে করবেন যে এই সময়টা পার হয়ে যাবে, রাত শেষ হলে যেমন সকাল আবার হয়, ঠিক এরকমই হবে। তো আমি চাই দুনিয়ার সকল মা, সকল মেয়েরা ভালো থাকুক, সুন্দর থাকুক, সুখে থাকুক, কেউ যেন কোনোভাবে কষ্টে না থাকে। এটা দেখলে খারাপ লাগে। আপু, থ্যাংক ইউ সো মাচ। আপনি এত হাম্বল, এত সুইট একজন মানুষ। আমি ইনশাল্লাহ আপনাকে আবার চাই, অ্যান্ড ভাইয়া সহ চাই অফকোর্স আমি ওকে নিয়ে আসবো এরপরে। ইনশাল্লাহ। থ্যাংক ইউ সো মাচ। আর আপনার দাওয়াত থাকলো চা খাওয়ার। জি, আপনি আমার বাসায় আসলে খুশি হব। মিল্ক Thank টি you. আমার খেতে হবে, অবশ্যই। আর মাচা টি, Sure. ওইটাও খেতে চাই। Sure. ওকে, থ্যাংক ইউ সো মাচ। Thank you. থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ফুল ভিডিও। আমার এই এপিসোডটি যদি আপনার ভালো লাগে, আমার চ্যানেলটি ঘুরে দেখতে পারেন। এরকম ইনফরমেটিভ আর ইন্টারেস্টিং পডকাস্ট কিন্তু আমার চ্যানেলে পেয়ে যাবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমার সাথেও থাকতে ভুলবেন না। থ্যাংক ইউ।